সো আপনাদের সাথে ওকে, থ্যাংক ইউ। সো আপনাদের সাথে আজকে হয়তো আমার প্রথম কথা শুরু হচ্ছে এবং আশা করি যেহেতু লার্নিং ইজ এ জার্নি, বিভিন্ন সময়ে আপনাদের বিভিন্ন জনের সাথে ইন্টারাকশন হবেন এবং আমি বিশ্বাস করি যে এখানে যারা আছে আপনারা সবাই অনেক ইয়াং, আপনার ভবিষ্যতে বিভিন্ন লিডারশিপ পজিশনে থাকবেন, বিভিন্ন জায়গায় ইন্টারাক্ট করবেন, সো আপনাদের সাথে আরো দেখা হবে। সো সেশন শুরু করার আগে আমি প্রথমে সরি বলছি যে আমি আপনাদের জন্য আরেকটু বেটার স্লাইড রেডি করেছিলাম, বাট টেকনিক্যাল ইস্যুতে আমার ল্যাপটপ ক্র্যাশ করে আমি বেটার ভার্সনটা দেখাতে পারছি না, বাট আমার হচ্ছে ড্রাইভে একটা একটু ওল্ড ভার্সন ছিল যেটা আমি এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো, বাট হোপফুলি এটা লার্নিং এ কোনো ইম্প্যাক্ট করবে না, জাস্ট একটু বেটার লুকিং হয়তো আসতো যেটা আপনারা মিস করবেন। সো আমি জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি স্ক্রিন শেয়ার করার জন্য। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি ম্যাম, দেখা যাচ্ছে, দেখা ওকে। যাচ্ছে। সো আমাদের মেইন সেশনটা কমিউনিকেশনে, বাট কমিউনিকেশনের সাথে দুইটা খুবই রেলেভেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড টিম বিল্ডিং। সো আমি কমিউনিকেশনটা নিয়েই মূলত আলোচনা হবে, তার সাথে নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ স্কিল, আমি নেটওয়ার্কিংটা এবং টিম বিল্ডিংটা খুবই ছোট আকারে আলোচনা করব। সো প্রথমেই আমি হাউস রুলটা ক্লিয়ার করে নিই, তাহলে আপনাদের সবার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে যখন কথা এগুলো খুবই কমন স্কিলস, তারপরে আমি হচ্ছে আমার সুবিধার্থে আপনাদের সাথে শেয়ার করছি। কথা না বলার সময় মাইক্রোফোনটা অফ রাখবেন, যখন কথা বলতে যাচ্ছেন তখন মাইক্রোফোনটা অন করলে ভালো হয়, যদি পসিবল হয় ভিডিও অন করার, যেটা আমি একটু আগেও বলছিলাম। অ্যান্ড আপনারা ফুল সেশন টাইমে ফিল ফ্রি টু আস্ক মি কোশ্চেন, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন যখন আমি সেশনের মাঝে মাঝে কয়েকটা স্টেপের পরে কোশ্চেন আনসারের জন্য হচ্ছে স্পেস দিব আপনাদের, সেখানেও করতে পারেন। আর যদি মনে করেন ভুলে যাচ্ছি, সেই ক্ষেত্রে খুব সহজ অপশন চ্যাট বক্সে দিতে পারেন। অ্যান্ড হচ্ছে ফুল টাইমটাতে চেষ্টা করবেন যে ইন্টারঅ্যাক্ট করার। সো থ্যাংক ইউ। সো আমরা প্রথমে একটা আইস ব্রেকিং সেশন করব। আইস ব্রেকিংটা হচ্ছে যে প্রথমে আপনারা একটা কাগজ আর কলম নেবেন। কাগজ কলমে যেটা করবেন, আপনি নিজেকে কি মনে করেন সেটা ড্র করবেন। আমি হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দিই, বাট এটা কোশ্চেনের অ্যান্সার বলে দিচ্ছি না। সেটা হচ্ছে লাইক আমি হয়তো নিজেকে পাখির মতো মনে করি, দেন আই উইল ড্র এ বার্ড। সো আপনারাও এরকম কিছু করতে পারেন, আপনি যেটা মনে করেন, বাট কিছু লেখা যাবে না, লাইক আই এম বার্ড এটা কথাই থাকবে না, ইউ ক্যান ড্র এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, এখন 9টা 12 বাজে, সো 9টা 14 সময় আপনারা টেক্সটে মানে এখানে চ্যাট বক্সে দিতে পারেন, অথবা ক্যামেরা অন করে জাস্ট আপনার পিকচারটা শো করতে পারেন। সো আই এম ওয়েটিং ফর ইউ গাইজ, লেটস ডু ইট। থ্যাংক ইউ।
ওকে, তো 2 মিনিট শেষ। এখন আমি আপনাদের কারো কাছ থেকে দেখতে চাই যে আপনারা কে কি ড্র করলেন। এনিওয়ান ক্যামেরা অন করে দেখাতে পারেন আপনারা, সো এনিথিং। আমি আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করি, তাহলে আপনাদের অনিন্দিতা আপু হচ্ছে কিছু ড্র করেছেন। অনিন্দিতা আপু ক্যামেরা একটু দূরে নিলে আমরা বেটার দেখবো। আপনাকে দেখতে পাচ্ছি, আপনার ছবিটা লাইক একটু নিচে চলে আসছে, সো আপনি আরেকটু উপরে ধরলে আহ আপনার মেবি ব্যাকগ্রাউন্ড ব্লার, তো আপনি ছবি ধরলেও আপনি একটু মুখে বলতে পারেন আপনি কি ড্র করেছেন, আনমিউট করে আপনার কাছ থেকে শুনি। তারপরে শুনবো পাপন ভাইয়ের কাছ থেকে। পাপন ভাই এঁকেছে রোবট, আর আরেকজন ভাইয়ের নাম জাস্ট এমডি দেখতে পাচ্ছি, উনি এঁকেছে বার্ড। সো অনিন্দিতা আপু আপনার কাছ থেকে একটু শুনি। আমি আসলে ড্র করেছি মানে আমার ব্রেনের ভিতর কি চলে এরকম টাইপ, লাইক ব্রেনের ভিতর মানে ওয়ার্ক স্টাডি, তারপর মানে এনজাইটি, আবার সিকনেস, এরকম কিছু আর কি, ওটা লিখেছি। ওকে, গ্রেট। সো অলমোস্ট আমাদের সবার মাথাতেই মনে হয় সেম চলে। আপনার হচ্ছে আইডিয়াটা বা পোর্ট্রে করে তোলাটা বেশ ইন্টারেস্টিং। আরফা আপু মেবি শাপলা ফুল জাতীয় কিছু এঁকেছেন। ইয়া, সো আমি আপনার কাছে একটু পরে আসি, সবার কাছে শোনার সময় হবে না, বাট আপনারা এর মধ্যে হচ্ছে চ্যাট বক্সে ছবি এক্সচেঞ্জ করতে পারেন। আমি একটু এমডি ভাই, আপনি সরি পাখি এঁকেছেন, আপনার কাছে একটু শুনতে চাই পাখি আঁকার রিজনটা। জি, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, লাউড অ্যান্ড ক্লিয়ার। Okay. পাখি আঁকার রিজনটা হচ্ছে আমি খুব ট্রাভেল পছন্দ করি। আমি হচ্ছে সারা বিশ্বে ঘুরে বেড়াতে চাই। যদি আমার পাখির মতো ডানা থাকতো আমি পৃথিবীকে ঘুরে বেড়াতাম। ওকে, গ্রেট। সো আপনি যে একজন ট্রাভেলার বা ঘুরতে পছন্দ করেন, আপনার ছবির মধ্যে এটা চলে আসছে। আমি লাস্ট হচ্ছে আরফা আপুর কাছ থেকে শুনবো যে আপু ফুল আঁকানোর পিছনে আপনার কারণটা কি। আমি ফুলটা আঁকছি কারণ আমার আর্ট করতে ভাল লাগে। প্রকৃতি, পরিবেশ জিনিসটা আমার থেকে বেশি পছন্দ। ওই জিনিসটা আমাকে রিপ্রেজেন্ট করে আমি মনে করি। ওকে, সো গ্রেট। আপনাদের এই যে এক একজনের ডাইভার্সিটি, আপনারা হচ্ছে মানে কথায় না প্রকাশ করেও ঠিক অন্যরকম ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেছেন, এবং আমি একজনের হচ্ছে যে এবার বিড়াল দেখতে পাচ্ছি। সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং যে আপনারা নিজেদেরকে বিভিন্ন ভাবে প্রকাশ করছেন। সো আবার দেরি না করে এবার আমরা সেশনে ফিরে যাই, এবং আশা করি আপনারা পরবর্তী সময়েও চিন্তা করতে থাকবেন যে নিজেকে আসলে কিভাবে প্রেজেন্ট করা যায়, এতে আপনাদের সেলফ রিফ্লেকশনটা বাড়তে থাকবে। সো এগেইন আই এম শেয়ারিং মাই স্ক্রিন, জাস্ট আ মিনিট। ওকে, সো আজকের এজেন্ডা মোটামুটি আমি শুরুতেই আপনাদের সাথে শেয়ার করছিলাম, আরেকবার রিপিট করি। আমরা হচ্ছে কমিউনিকেশনের জন্য নেসেসারি স্কিলস সম্পর্কে জানবো, কমিউনিকেশন কোয়ালিটিস সম্পর্কে জানবো, অ্যান্ড এর পরবর্তী সময়ে আমরা ধীরে ধীরে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে কিভাবে কমিউনিকেশন আর নেটওয়ার্কিং স্কিলটা প্র্যাকটিস করতে পারেন সেই সম্পর্কে জানতে পারবো। এরপরে কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ কিছু স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব, এবং বলেছিলাম যে টিম বিল্ডিং খুব ছোট আকারে জানবো, সেখানে লিডারশিপ যে টিম বিল্ডিং এর ক্ষেত্রে কতখানি জরুরি সেই সম্পর্কে জানবো, এবং এর পাশাপাশি টিম বিল্ডিং প্র্যাকটিসটাকে আপনারা কিভাবে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন সেই সম্পর্কে আজকে জানতে পারবো। সো শুরু করার আগে আপনাদের কাছে আসলে কমিউনিকেশন বলতে কি বুঝে থাকেন, বা কমিউনিকেশন স্কিলসটা আসলে কি, যে কোনো একজন মাইক্রোফোন অন করে শেয়ার করবেন। Anyone? আপনারা যদি কমিউনিকেশন স্কিলস এর সেশন করতে এসে এরকম সবাই কমিউনিকেশন অফ করে দেন, তাহলে তো সমস্যা। যে কেউ ওপেন আপ করেন। জি, আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? Communication is the process of building a
between two or more individual to transfer emotion and হচ্ছে purpose of verbal, non-verbal or written means, I think. Okay, great, ভাইয়া. So anyone else? আর আহ, কেউ? জি আমাকে শোনা যাচ্ছে? জি আপু আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি আচ্ছা, কমিউনিকেশন হচ্ছে আমাদের চিন্তা ভাবনা বা আমার যে নিজের ভিতরের যে কথাবার্তা সেইগুলো হচ্ছে অন্যের কাছে ফুটায় তোলা এবং তার থেকে তার জিনিসগুলো জানা, বা আমি আমার ভিতরের যে কথাগুলো আছে সেগুলো অন্যের কাছে প্রকাশ করা এবং অন্যের কথাগুলো জানাই হচ্ছে আমার কমিউনিকেশন। সেটা হচ্ছে একজনের মধ্যে হতে, দুইজনের মধ্যে হতে পারে বা দুইয়ের অধিক হতে পারে। ওকে, গ্রেট ভাইয়া। সো আমি চ্যাট বক্সেও 2 জন 3 জনের এই যে মেসেজ দেখতে পাচ্ছি। সো কম বেশি আপনারা ইনফরমেশন শেয়ারিং, তথ্য আদান প্রদান বলে ফেলেছেন। সো আপনারা আসলে কমিউনিকেশনটা কি অলমোস্ট সবাই কম বেশি জানেন। এখন আমরা একটু স্ট্রাকচারড ওয়েতে জানবো, আর কিছু না। সো দেখেন, কমিউনিকেশন নিয়ে প্রথমেই যে স্কলাররা কি বলেছেন। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং এন্ড শেয়ারিং মিনিং। তো আপনাদের মধ্যে থেকেই এটা চলে আসছে যে আন্ডারস্ট্যান্ডিং এন্ড শেয়ারিং, কমিউনিকেশনটা কিন্তু অর্থবহ হয় না যখন আমরা আসলে যদি এই কমিউনিকেশনটাকে একটা মিনিংফুল কমিউনিকেশন না করতে পারি। লাইক আপনার সাথে আপনি যদি ধরেন চাইনিজ ভাষা না বুঝে থাকেন বা ম্যান্দারিন ভাষা বুঝে না থাকেন, আপনার সাথে কেউ ওই ভাষায় কমিউনিকেশনটা করলে আসলে কমিউনিকেশনটা প্রপার কমিউনিকেশন হবে না। সো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে কমিউনিকেশনে, অ্যান্ড শেয়ারিং মিনিং, সেই অর্থটা আপনি শেয়ার করতে হবে ইচ আদারের সাথে। সেকেন্ডলি, উইকিপিডিয়ার খুবই কমন সংজ্ঞা যে প্র্যাকটিক্যাল ট্রান্সফার অফ ইনফরমেশন। এখানে দেখেন কি কি ভায়াতে এটা শেয়ার হতে পারে সেটা মূলত লেখা আছে, ভায়া রাইটিং, স্পিকিং অর ইউটিলাইজিং এ মিডিয়াম। এখানে একটা মিডিয়ার কথা বলেছে। আমরা সাধারণত কথার মাধ্যমে, লেখার মাধ্যমে অথবা কোনো ওয়েতে, লাইক আপনারা এই সেশনের শুরুতেই ছবি ড্র করার মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করলেন। সো এটা একটা মিডিয়াম ছিল যেটা আপনার কমিউনিকেশন একটা পার্সন, গ্রুপ অথবা একটা লোকেশনের বিভিন্ন জায়গা সম্পর্কে আপনাকে বুঝতে সাহায্য করে। সো লাস্টলি দেখেন, এই কমিউনিকেশনকে আবার কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে। একজনের মনের মধ্যে যেই একটা এনভায়রনমেন্টে কোনো কিছু চিন্তা চলছে, যেই এনভায়রনমেন্টটা তাকে ইনফ্লুয়েন্স করে একটা তার এক্সপেরিয়েন্স থেকে, সেই জিনিসটাকে আপনার একটা কমিউনিকেশনের পার্ট হিসেবে এক্সপেরিয়েন্স করা। টোটাল একটা এনভায়রনমেন্ট, আপনি যেখানে থাকছেন, আপনার মাথায় কি চলছে, সেই জায়গা থেকে আপনি টোটাল জিনিসটাকে এক্সপেরিয়েন্স করছেন। সো খুব ইজি, কমিউনিকেশন বলতে আমরা মোটামুটি এই যে তথ্যের আদান প্রদান, এই জিনিসটাই বুঝে থাকি এবং এটার মিনিং থাকতে হবে। সো কমিউনিকেশনের কি কি আছে সেই জায়গাটা এখন আমরা আলোচনা করব, কম্পোনেন্টস আর কি। সোর্স, এই যে কমিউনিকেশনটা হওয়ার জন্য আপনার তথ্যগুলো একটা সোর্স থেকে আসতে হবে। লাইক এখন আপনাদের কাছে এই সেশনে আমি একজন সোর্স, আবার আপনি যখন টেলিভিশন দেখছেন, টেলিভিশন আপনার কাছে এই কমিউনিকেশনের একটা সোর্স। দেন হচ্ছে মেসেজ। এখানে লেখাগুলো ফন্ট ভাঙার কারণ হচ্ছে আমি আপনাদেরকে বললাম যে একটু টেকনিক্যাল ফল্টের জন্য। সো এখানে একটু বোঝার চেষ্টা করবেন যে মানে আমি যখন বলছি আমি ওটা কারেক্ট করে বলবো আর কি। মেসেজ, সো মেসেজটা কি? এই সেশনটাতে আমি আপনাদেরকে কি মেসেজ প্রিচ করার চেষ্টা করছি যে আজকে আমরা কমিউনিকেশন নিয়ে কি শিখবো, নেটওয়ার্কিং নিয়ে কি শিখবো। সো আজকে আমাদের এই কমিউনিকেশনে একটা মেসেজ আছে। আপনি দেখবেন আপনি আপনার ফ্রেন্ডের সাথে যখন কথা বলছেন, কোনো একটা তথ্য যে আদান প্রদান করছেন, এইটাই আলটিমেটলি কমিউনিকেশন, যে মেসেজটা আমাদের কমিউনিকেশনের জন্য দেন হচ্ছে একটা চ্যানেল থাকে। এখন আমরা আপনাদের সাথে এই যে আমাদের যে ইন্টারাকশনটা হচ্ছে ভায়া গুগল মিট হচ্ছে, আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন, কখনো হচ্ছে সরাসরি মানে ফেস টু ফেস কথা বলছেন, কখনো হচ্ছে আপনার টেক্সটিং এর মাধ্যমে কথা বলছেন। তো একটা চ্যানেল থাকে কমিউনিকেশনের, রিসিভার। লাইক এখন আমি যখন কথা বলছি, আপনি তখন রিসিভার। সো কমিউনিকেশনের দুই এন্ডেই মানুষ থাকে, একজন হচ্ছে সোর্স, একজন রিসিভার। কমিউনিকেশনে ফিডব্যাক দেখবেন যে হচ্ছে এই যে একটা সেশন আমাদের মধ্যে একটা দ্বিপাক্ষিক, মানে দ্বিপাক্ষিক বলে ভুল হবে, আসলে বহু মানুষ আছে এখানে। তো সবার মিলে একটা আলোচনা, সেখান থেকে একটা ফিডব্যাক আসা, এই জিনিসে কমিউনিকেশনে খুব কমন। এবং কনটেক্সট, আজকের এই সেশনের একটা কনটেক্সট আছে। আপনারা একটা ট্রেনিং প্রোগ্রামের জন্য হচ্ছে ইন হয়েছেন, সেখানে আপনারা বিভিন্ন সেশন করছেন, তার একটা পার্ট হিসেবে আজকের সেশনটা। সো দেয়ার ইজ এ কনটেক্সট, রাইট? দেন হচ্ছে ইন্টারফারেন্স।
আপনি যে কোনো কমিউনিকেশনের মধ্যে আপনার আদার্স বিভিন্ন ধরনের হচ্ছে ইন্টারফারেন্স থাকবে। সেটা বাহিরের হতে পারে, যে কোনো কিছু, এনিথিং, বাট কমিউনিকেশনের ক্ষেত্রে সেই ইন্টারফারেন্সটা থাকে। অ্যান্ড নয়েজ, আপনি যখন যে কারোর সাথে কমিউনিকেশন করতে যাবেন, এখানে ইন্টারেস্টিং যে নয়েজটা আসলে কি। নয়েজ বলতে আমরা সাধারণত যেই শব্দ বুঝে থাকি এটা না। নয়েজ হচ্ছে কিছু, আমরা খুবই কমন কথা যে সিস্টেম লস হয়, তো সেই রকম নয়েজটা হচ্ছে যে কোনো তথ্য পরিবহন করতে গেলে আমরা অনেক সময় লাইক ব্লাফ, এই যে আমি এখন যেটা করলাম, এরকম হতে পারে। সো এরকম কমিউনিকেশন ক্যারিয়ারের সাথে এই নয়েজটা থাকে, যেটা খুবই কমন। সো মোটামুটি এটা কমিউনিকেশনের কম্পোনেন্টস, বাট রিমাইন্ড ওয়ান থিং। সো কমিউনিকেশনের এই কয়টাই কম্পোনেন্ট, আর কোনো কম্পোনেন্ট হতে পারে না, এরকম কোনো সিদ্ধহস্ত নিয়ম নাই। আরো অনেক কম্পোনেন্ট হতে পারে, আরো অনেক জিনিস থাকতে পারে, বাট মোটামুটি ইব্রাহিম ভাই রাইট যে ফিলার যেটা বলেছেন নয়েজের ক্ষেত্রে, ইউ আর রাইট। সো কমিউনিকেশনের এগুলো হচ্ছে বেসিক কম্পোনেন্ট, বা মোটামুটি বলতে পারেন যে কমন কম্পোনেন্ট। আরো অন্য কম্পোনেন্ট থাকতে পারে, আবার এর থেকে বাইরে কমও দেখতে পারে। সো এই তো কমিউনিকেশনের জন্য এই যে সেন্ডার রিসিভারের যেই একটা রিলেশন থাকে, আমি ডানে সেই রিলেশনটা দেখানোর চেষ্টা করেছি, যেটা মোটামুটি আমাদের আলোচনায় চলে আসছে। সো টাইপস অফ কমিউনিকেশন, আমরা যখন কমিউনিকেশনের সংজ্ঞা পড়ছিলাম আসলে তার মধ্যে এই জিনিসগুলা দেখছি। নন ভার্বাল কমিউনিকেশন। তো এই ক্ষেত্রে আমার একটা বাংলা গানের কথা মনে পড়ে খুব, চোখ যে মনের কথা বলে। আই গেস আপনারা মোটামুটি সবাই এই গানটা শুনছেন। কেউ হচ্ছে এই গানটা শোনেন নাই এমন কেউ আছেন? না, আপনার মনে হচ্ছে সবাই শুনে ফেলছেন অলরেডি। ওকে, সো চোখ যে মনের কথা বলে, একটু আমি পরের স্লাইডটাই যাই। এই চোখটা পরিচিত কারোর? ওকে, আই এম গেটিং লটস অফ রিয়াকশন। ওকে, কোকিলামতি। সো অনেক সময় হয় আমরা কোথাও আত্মীয় স্বজনের বাসায় গেছিলাম ছোটবেলায়, দুষ্টামি করলে আম্মু একদম কটমট চোখ করে তাকাচ্ছে যাতে সেই কাজটা না করি। আম্মুর আসলে মুখ দিয়ে কিছু বলতে হতো না, বাট আম্মুর সাথে কমিউনিকেশনটা হয়ে যেত, রাইট? সো এইরকম কোকিলামতিও যেমন একদম তাকায় যে চট করে কমিউনিকেশন করে ফেলে, সো সেই রকম এইটাই হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, যেখানে আপনি মুখ দিয়ে আসলে কিছু বোঝাচ্ছেন, মানে কথা বলছেন না, বাট ইউ আর ইন অ্যাক্টিং, অ্যান্ড এইটা খুব সহজে বোঝা যায়। ওকে, সরি, মেবি আমার নেট একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। সো এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশনটা আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকি। যেমন এখন আমাদের মধ্যে যেটা হচ্ছে আমার তরফ থেকে, সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। দেন অ্যাক্টিভ লিসেনিং, কমিউনিকেশনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ স্কিল, আদারওয়াইজ আপনার কমিউনিকেশনটা আসলে পূর্ণ হবে না। অ্যাক্টিভ লিসেনিং মানে কি, যখন আপনাকে কেউ কথা বলছে, কোনো ইনফরমেশন শেয়ার করছে, আমরা শুরুতেই বলছি কমিউনিকেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইনফরমেশন শেয়ারিং। সো এই অ্যাক্টিভ লিসেনিংটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার পার্সোনাল লাইফ বলেন, প্রফেশনাল লাইফ বলেন, সব ক্ষেত্রে। লাইক যে কোনো মানুষের সাথে দেখবেন যে যখন পার্সোনাল লেভেলের সম্পর্ক হয়, খুব কমন প্রবলেম থাকে, ও তো আমার কথাই শুনে না। দ্যাটস ইট। কারণ কি, এই যে আপনি তার কথাটা, সে মনে করে আপনি তাকে ইম্পর্টেন্স দিচ্ছেন না, অর হচ্ছে সে আসলে যেই এক্সপ্রেস করতে চাচ্ছে সেটা হয়তো আপনি সেইভাবে নিচ্ছেন না। সো অ্যাক্টিভ লিসেনিং এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেন ক্ল্যারিটি এন্ড কনসিয়াসনেস, এটা কি, যখন আপনি কাউকে কোনো মেসেজ পাস করছেন, ধরেন কথার কথা, আমার খিদা লাগছে, কিন্তু এখন খিদা লাগছে এই মেসেজটা দেওয়ার জন্য আমাকে ডিরেক্ট মানে আমাকে ইনফর্ম করতে হবে, লাইক আমার মায়ের কাছে হোক, বা যে আমাকে ফুডটা প্রোভাইড করা হয় তো তার কাছে আমাকে ক্লিয়ারলি বলতে হবে। এখন আমি এরকম, আমার জানি কি হয়েছে, ভালো লাগছে না আসলে, না আমার মনে হয় মাথা ব্যথা, না আমার মনে হয় পেটে ব্যথা, আমি কিন্তু কয়েকটা মেসেজ দিচ্ছি বাট এর কোনো ক্ল্যারিটি নাই, কনসিয়াসনেস নাই, তাহলে কি আমার কমিউনিকেশনটা পূর্ণ হচ্ছে না, আমি যে ইনফরমেশনটা আসলে শেয়ার করতে চাচ্ছিলাম সেটাও শেয়ার হচ্ছে না। সো আমাকে ডিরেক্ট বলতে হবে আমার খিদা লাগছে, আমাকে খাবার দাও, রাইট?
সো এই ক্ল্যারিটি আর কনসিয়াসনেসটা থাকতে হবে। দেন এখানে হচ্ছে এই যে একজন স্কলার হাল ক্লেম করছে যে 80% অফ আওয়ার কমিউনিকেশন নন ভার্বাল। এই যে আমরা দেখলাম নট অনলি কোকিলামতি, আমাদের মা বাবা বা যে কেউ প্যারেন্টস, সিনিয়র সিটিজেন, চোখ রাঙানি, all of that non-verbal communication. Then verbal communication এর মধ্যে 20% যেটা ওয়ার্ডের মাধ্যমে হয়। নন ভার্বালের ফর্মের মধ্যে যে ফেসিয়াল এক্সপ্রেশন বা জেস্টারটা থাকে, আমরা চোখ দেখানো, মুখ বাঁকানো, এই জিনিসগুলোর মাধ্যমে যে কমিউনিকেশন করে থাকি। অ্যান্ড অ্যানাদার গুরুত্বপূর্ণ থিং হচ্ছে টোন অফ ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা। সো টোন অফ ভয়েসটা কিভাবে গুরুত্বপূর্ণ, লাইক আপনি ধরেন এইখানে যা আছে সব চোখটা বন্ধ করেন, চোখ বন্ধ করে যদি শোনেন আই মিস ইউ, অন্ধকার রুমে যদি আপনি এরকম ভয়েস শুনেন আপনার হরর ফিল দিবে। বাট কেউ যদি সুইট করে বলে আই মিস ইউ, দেন ইউ উইল ফিল সামথিং লাভেবল, রাইট? সো এই জায়গায় টোন অফ ভয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি মিনে বলতে চাচ্ছেন, লাইক আপনি কি আসলে ভয় দেখাতে চাচ্ছেন না জেনুইন কারোর সাথে একটা জেস্টার শেয়ার করতে চাচ্ছেন? সো আমাদের কমিউনিকেশনের সময় এই টোন অফ ভয়েসটা সব সময় মনে রাখতে হবে, কারণ আপনি সেম কথাই বিভিন্ন ওয়েতে বলতে পারেন মানুষের সাথে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে আপনার একটা কুইক হচ্ছে হ্যাক শিখাই দিই। দেখবেন যে মেসেজ করার সময় আমাদের অনেকের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ফ্যামিলি, ফ্রেন্ডস, লাভেবল পারসন, এনিওয়ান। সো কেন এটা হয়? আমাদের টেক্সটিং এ টোন অফ ভয়েসটা থাকে না। সো তখন আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন সেটা অনেক সময় খুব ইজিলি মিস ইন্টারপ্ট হয়ে যায় আরেকজনের কাছে। রাদার ইটস ইজি যে আপনি যখন ভয়েস টেক্সটে দিচ্ছেন সেখানে আপনার টোনটা থাকে, যেটা আপনাকে আরেকজনকে সহজে বুঝতে সাহায্য করে। সো এবার আসি বডি ল্যাঙ্গুয়েজে। ওকে, আমি এটাও আলোচনা করবো, নো ওয়ারিজ। সো বডি ল্যাঙ্গুয়েজটা কেন গুরুত্বপূর্ণ? ধরেন আমি আজকে একটা ইন্টারভিউ দিতে গিয়ে একটা টেবিলের উপর এইরকম ভাবে হাত দিয়ে আমার ইন্টারভিউ, হ্যাঁ বলেন কি বলবেন, এভাবে কথা বলা শুরু করলাম বা এমন করে বসেছি। সো এই বডি ল্যাঙ্গুয়েজ গুলো খুবই প্রবলেমেটিক। আপনাকে মনে হবে যে আপনি কনফিডেন্ট না, আপনি অ্যারোগেন্ট। সো আপনি যখন যার সাথে কমিউনিকেশন করছেন তার সাথে সেই বুঝে আপনি যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাপ্রোপ্রিয়েট করেন, এটা আপনাকে খুব সহজে আরো বেশি এনহ্যান্স করবে আপনার কমিউনিকেশন স্কিলসকে। যখন কারোর সাথে কথা বলছেন, লাইক আই টু আই কন্ট্যাক্ট, মানে আই কন্ট্যাক্টের চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনাকে আরো কনফিডেন্ট লাগবে। আপনি বসার সময় কোমর সোজা করে স্ট্রেট হয়ে বসেন, যেটা আপনাকে আরো সুন্দরভাবে হচ্ছে প্রেজেন্ট করবেন। কথা বলার সময় বারবার পা, মানে যারা কন্টিনিউয়াস, এটা সামনাসামনি দেখানো আরো সহজ হয়। সো কন্টিনিউয়াস পা এরকম এরকম বা টিক 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 করতে থাকে, এটা মানে অনেকেই পছন্দ করে না। সো এটা আপনার কমিউনিকেশনকে আরেকটু লো করে দেয়। সো বেটার আপনি হচ্ছে আরেকটু বডি ল্যাঙ্গুয়েজের দিকে হচ্ছে খেয়াল রাখেন। দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স এখানে এটা পরিস্থিতি বুঝে, এখন বাংলাদেশে বললে এটা ভুল হবে যে মার্ক জুকারবার্গ তো একটা গেঞ্জি পরে $1,000,000 প্রেজেন্টেশনে চলে যায়, আমি কেন একটা 5 মার্কের প্রেজেন্টেশনের জন্য এত ফর্মাল সুটেড বুটেড আর শাড়ি ফর্মাল কামিজ পরে যাবো? বাট আপনাকে একটা কনটেক্সট বুঝতে হবে, প্রতিটা সোসাইটির আলাদা এনভায়রনমেন্ট বুঝতে হবে। এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার জন্য আসলে এই জিনিসটা একসেপ্ট করা ইজি হবে। অ্যাপিয়ারেন্সে যেটা মাস্ট খেয়াল রাখা, যে আপনার ক্লিনলিনেসটা, বেসিক ক্লিনলিনেস, যে আপনি একটা ইন্টারভিউ দিতে যান বা কোথাও কোনো কিছু প্রেজেন্ট করতে যান, আপনার যদি হলুদ বড় বড় নখ থাকে দেখতে ভালো লাগবে না। সকালে যদি দাঁত নামে যে আগের দিনের খাবার সহ কোথাও যান, সেটাও পছন্দ হবে না কারোর। সো এই বেসিক অ্যাপিয়ারেন্স গুলো, যে কোথাও হয়তো আপনি একটা মরা বাড়িতে যেমন একদম লাল টকটকা ঝাঁকানাকা ড্রেস পরে যাবেন না, আবার একটা বিয়ের ফাংশনেও আপনি হয়তো একদম মানে যেটা আপনাকে খুব ডাল লুক দিবে সেরকম কিছু পরে যেতে চাইবেন না। সো এনভায়রনমেন্ট বুঝে পরিস্থিতি অনুসারে সেই অ্যাপিয়ারেন্সটা ক্যারি করা। অ্যান্ড আর্টিফ্যাক্টস বলতে এখানে আপনি আপনার পোশাকের সাথে যে অর্নামেন্টস বা যে কোনো কিছু ক্যারি করছেন, যেমন আমি আমার ড্রেসের সাথে আজকে ঘড়ি ক্যারি করছি, চশমা ক্যারি করছি। এখন এই জিনিসটাও যে চশমা কিন্তু ফর্মাল হয়, ইনফর্মাল হয়। ধরেন আমি যদি আজকে এখানে দুইটা এই বিড়ালের কান আলা বা খরগোশের কান আলা চশমা পরে একটা সেশন নিতে যাই, আই উইল লুক অড।
সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি কোন এনভায়রনমেন্টে কোন জিনিসটা ক্যারি করতে পারবেন। সো আমার হয়তো অনেক ফাঙ্কি ঘড়ি থাকতে পারে, আমার হয়তো এত বড় কানের জুয়েলারি থাকতে পারে, আবার গর্জিয়াস ড্রেস থাকতে পারে, আমি সব জায়গায় সবকিছু ক্যারি করব না। আপনাকে পরিস্থিতি বুঝে সেই জিনিসটা ক্যারি করতে হবে, যেটা আপনার ওভারঅল কমিউনিকেশনটাকে আপনাকে আরো মোর রিপ্রেজেন্টেবল করবে। ওকে, দেন আমরা ইনাকে তো সবাই চিনি, এবং এবার আসি কমিউনিকেশন কোয়ালিটিস এ। সো কমিউনিকেশন কোয়ালিটিস এর মধ্যে এমপ্যাথি। এমপ্যাথি আসলে কি, যে আপনি অন্যের ইমোশনকে কিভাবে রেকগনাইজ করছেন। একটা বলা যায় যে কোর বা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, যেটা আপনার মিনিংফুল কমিউনিকেশনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যেখানে অ্যাক্টিভ লিসেনিং এর কথা বলেছিলাম একটু আগে, সো আপনি অ্যাক্টিভ লিসেনিং তখনই হবে যখন আপনার মধ্যে এমপ্যাথিটা থাকবে। আপনি আরেকজনের ইমোশনকে রেকগনাইজ করার ট্রাই করবেন, আপনি তখন অন্যের কথা শুনবেন। সো এই জন্য এমপ্যাথিটা কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন এমপ্যাথির কিছু ভাগ আছে, যেমন কগনিটিভ এমপ্যাথি। সো কগনিটিভ এমপ্যাথিতে কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং আদার্স ইমোশন থ্রু কগনিটিভ এমপ্যাথি ইনক্রিজ আওয়ার অ্যাওয়ারনেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ। সো এইটা মূলত আমি যখন অন্যের, ধরেন কেউ একজন আজকে কারো রিলেটিভ মারা গেছে, আর সে খুব ক্লোজ কিছু হারাই ফেলছে, আপনি তখন আপনার এই যে কথার মধ্যে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, এই যে এমপ্যাথিটা, এটাকে আমরা কগনিটিভ এমপ্যাথি বলছি। আই গেস রিসেন্টলি মাইলস্টোনের ঘটনার পর ফেসবুকে খুব কমন একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছি যে কেউ মারা গেলে আপনি কি করবেন কি করবেন না। ওইটার লিস্টে মোটামুটি আমি যেটা চেক করে দেখলাম, কমন জিনিস কি, কেউ মারা গেলে আপনি তার সহায় সম্পত্তি নিয়ে তখনই কথা বলা, তার ফিউচারে কি হবে না হবে, এই জিনিসগুলো কথা বলতে অ্যাভয়েড করা। সো দ্যাটস দ্য পয়েন্ট। আপনি যখন এই এমপ্যাথিটা কাজে লাগাবেন, আপনি আসলে সচেতন হবেন যে আপনি একটা সিচুয়েশনে কিভাবে ডিল করছেন আপনার কথার মাধ্যমে। Then আসি emotional empathy. By sharing others people emotions, emotional empathy enables us from emotional relationship. সো দেখেন, যখন আপনার সাথে কেউ একটা ইমোশনাল কথা শেয়ার করছে, লাইক আমি পায়ে ব্যথা পাইছি, আপনিও হয়তো রিলেট করবেন ছোটবেলায় খেলতে গিয়ে আপনি পায়ে কোথাও ব্যথা পাইছিলেন, একটা এক্সপেরিয়েন্স শেয়ার করবেন যে হ্যাঁ আমারও এরকম একটা ইনসিডেন্ট আছে। একটা সেই জায়গা থেকে ইমোশনাল বন্ডিং, লাইক আমরা ওই কমিউনিকেশনটাতে একটা ইমোশন শেয়ার করছি, সেই এক্সপেরিয়েন্স শেয়ার করা, এক্সপেরিয়েন্সের থ্রুতে আমরা যে ইমোশন শেয়ার করছি তার মাধ্যমে একটা কমিউনিকেশন বিল্ড আপ হচ্ছে। অ্যান্ড লাস্টলি কম্পেনশনেট এমপ্যাথি। এমপ্যাথি যেখানে আপনার আসলে কি বলবো, কম্প্রিহেনশন, বিভিন্ন কাইন্ডনেস এবং এই অ্যাক্ট গুলা থাকবে। জাস্ট এ মিনিট, একটু আমার ইমার্জেন্সি। সরি। সো হচ্ছে আমরা আবার ব্যাক করি। সো কম্প্যাশনেট, এখানে আপনি কাইন্ডনেস, বিভিন্ন ধরনের বিহেভিয়ার, এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। এই ওভারঅল যে একটা প্যাকেজ, সেই প্যাকেজটার কথা হচ্ছে। তো আমরা যখন আরেকজনের কোনো ধরনের ইনফরমেশন শুনবো, সেইখান থেকে আমরা যে একটা করব, সেই একটা আই বিলিভ যে আপনারা মোটামুটি সবাই এই বিহেভিয়ার গুলো প্র্যাকটিস করেন, কম বেশি হতে পারে সবার মধ্যে, বাট আপনারা আরো বেটার কমিউনিকেটর হওয়ার জন্য চেষ্টা করবেন যে এইগুলা আপনাদের কমিউনিকেশনস এর মধ্যে রেগুলারলি রাখার। সো মুভিং ফরওয়ার্ড, বাট তার আগে আপনাদের কারো কোনো কোয়েরিজ আছে কিনা সোফার? এনিওয়ান? আমি আপনাদের যদি কোনো ধরনের কোনো কোয়েরিজ থাকে দেন ফিল ফ্রি টু আস্ক। সিম্প্যাথি এন্ড এমপ্যাথির মধ্যে পার্থক্যটা কি?
সরি ভাইয়া, আরেকবার একটু রিপিট করবেন। সিম্প্যাথি এন্ড এমপ্যাথির মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে যে আপনি সিম্প্যাথি যখন আপনি সেম এক্সপেরিয়েন্সটা মাস্ট শেয়ার করছেন, মানে ধরেন আমার কেউ মারা গেছে, আপনারও কেউ মারা গেছে এবং সেম আমাদের ইমোশনাল কানেকশন, তখন আসলে সিম্প্যাথি। আর এমপ্যাথিটা হচ্ছে ধরেন আমার একজন মারা গেছে, আপনার কেউ সেখানে মারা যায়নি, তারপরেও আপনার আমার প্রতি এক ধরনের অনুভূতি আছে, আপনি আমাকে সেই জায়গা থেকে বোঝানোর বা আমাকে আন্ডারস্ট্যান্ড করছেন, এটা হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথির জন্য আপনার কমন ফিলিংস থাকতেই হবে, নট নেসেসারি আপনি তাছাড়াও একটা কাইন্ডনেস বা বিভিন্ন ধরনের অ্যাক্ট এগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর সিম্প্যাথির ক্ষেত্রে সাধারণত যে আমার সেম ফিলিংসটাই থাকা একটা কমন গ্রাউন্ড থাকে আর কি সিম্প্যাথির ক্ষেত্রে। ওকে, হ্যাঁ, কমিউনিকেশনের ক্ষেত্রে হাতের ব্যবহার এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাঝে মধ্যে আমরা বুঝতে পারি না। So, আপনি যদি দাঁড়ানো পজিশনে থাকেন, তো সেই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বা মেয়েরা যারা ফর্মাল পরেন অবশ্যই পকেটে হাত দিবেন না। দুই হাত পকেটের মধ্যে দেখতে খুবই বিরক্তিকর লাগে এবং অ্যারোগেন্ট লাগে। তো আপনি হাতটা কোথায় রাখতে পারেন? আপনি হাতটা যদি আপনার টেবিলের সামনে ডায়াস থাকে, আপনি ডায়াসের উপর রেখে কথা বলতে পারেন। ডায়াস না থাকলে হাত নরমাল রাখতে পারেন। আমি যেটা করি, আমি হচ্ছে হাত দিয়ে যে কথা বলার সময় আপনারা দেখবেন আমি প্রচুর হাত নড়াই। তো এইটা হচ্ছে আমার হাতের ব্যবহার থাকে। আপনি যদি হাত নাড়ানো না চান, সেই ক্ষেত্রে আপনি জাস্ট হাতটা নিচে রাখা। আর যদি ধরেন আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেছেন বা টেবিলে বসে কারোর সাথে কমিউনিকেশন হচ্ছে, যেমন আমি এখন টেবিলে বসে আছি, যখন আমি হাত এমনি রাখছি, টেবিল থেকে নিচু লেভেলে আমার পায়ের উপর আমার হাতটা আছে। তো এটা হচ্ছে কমন যে তাহলে আমরা হাতটা নিচু করে রাখি। কখনোই কোনো টেবিলের উপর গিয়ে মানে দুই হাত সোজা করে এরকম ভাবে টেবিলের উপর ছড়াই দিবেন না, বা এইরকম ভাবে টেবিলের উপর রেখে যেটা বসায় গেছে আপনারা, মানে আমি বোঝানোর ট্রাই করছি, এভাবে রাখবেন না। সো যেই জায়গাতে বসছেন সেইটার এনভায়রনমেন্ট বুঝে রাখা। যদি কারোর সাথে কথা বলার সময় আপনি দাঁড়ায় স্পিচ দিচ্ছেন বা কিছু করছেন, হাতে কলম ওপেন রেখে এরকম ভাবে বারবার হাত নড়াবেন না, এটা অনেক জায়গাতে অ্যারোগেন্ট হিসেবে দেয়। তো আপনি হাত নাড়াতে পারেন, বাট সেটা কোনো ধরনের কলম বা যে কোনো কিছু হচ্ছে ছাড়া। যেমন এটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আসলে এই জিনিসটা, যে কলম আসলে হাতে নিয়ে কথা বললে আপনার কলম ছুঁড়ে চলে যেতে পারে, যেটা অন্যকে আঘাত করতে পারে। দ্যাটস ওয়াই কলম হাতে নিয়ে কথা বলাটা অনেকে পছন্দ করেন না। তো অবস্থা বুঝে হাতের ব্যবহারটা করবেন। মাইক্রোফোন থাকলে এক হাত অলরেডি এঙ্গেজড হয়ে যায়, তখন আপনি আরেক হাত নড়াতে পারেন অথবা হচ্ছে এমনি ফ্রি রাখতে পারেন। দ্যাটস ইট। আর কারো কোনো কোয়েরিজ? আপু, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, শিওর। আপু, ধরেন আমার কোনো কার্যসিদ্ধির জন্য বা আমার স্বার্থের জন্য আমার কোনো ফ্রেন্ড, সিনিয়র অথবা জুনিয়রের সাথে আমি কমিউনিকেশন করার চেষ্টা করলাম যাতে আমি তাদের নজরে পড়ি আমার কার্যসিদ্ধির জন্য, তাকে কি কমিউনিকেশন স্কিল বলে? কার্যসিদ্ধি কথাটা একটু নেগেটিভ লাগে। আই গেস আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে কোনো হেল্প দরকার বা এরকম কোনো কিছুর জন্য। তো এটা কমিউনিকেশন, বাট ইটস এ পার্ট অফ নেটওয়ার্কিং। যেটা আমি বলেছি যে কমিউনিকেশন আর নেটওয়ার্কিং অনেক রিলেভেন্ট। আমি কয়েকটা স্লাইড পরে এটা আলোচনা করব ইন ডিটেলস। জি, ধন্যবাদ। ওকে, সো থ্যাংক ইউ। আমি পরের স্লাইডে যাচ্ছি। কমিউনিকেশনের কিছু কোয়ালিটিস, আমরা কম্পোনেন্টস দেখলাম, কমিউনিকেশনের টাইপ বা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এবং কিছু কোয়ালিটিস আমরা দেখি। সো কোয়ালিটিস গুলো কি? মূলত অ্যাসার্টিভনেস। ছোটবেলায় আমরা কম বেশি হচ্ছে অ্যাসার্টিভ, পজিটিভ, নেগেটিভ সেন্টেন্স পড়ছি, সেই রকমই কিছুটা অ্যাসার্টিভনেস। অ্যাসার্টিভনেস এখানে কি বোঝাচ্ছে দেখেন, যে প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং ওয়ানস ওন থটস অ্যান্ড ফিলিংস। আপনি অন্যের চিন্তা ভাবনা, অন্যের অনুভূতিকে বুঝবেন। নিডস অ্যান্ড ওয়ান্টস, তার পাশাপাশি তার যে চাহিদা আছে সেটা বুঝবেন। এন্ড বিং কমফোর্টেবল এক্সপ্রেসিং দোজ থিংস, আপনি সেই চাহিদাটা প্রকাশ করতেও কমফোর্টেবল থাকবেন। যে হ্যাঁ, আপনি যেটা চাচ্ছেন সেটা যদি প্রকাশ করতে কমফোর্টেবল না হন, সেক্ষেত্রে আসলে আপনার কমিউনিকেশনটা তো পূর্ণ হবে না। যেটা আমি যে ভাত খাওয়ার বা খিদা লাগার উদাহরণ থেকে বোঝাচ্ছিলাম। সো অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে সেই রিলেশনশিপটা যে অন্যের সাথে বিল্ড করা,
এইটাই মূলত হচ্ছে কমিউনিকেশনের কোয়ালিটিস। এখন এই অ্যাসার্টিভনেসটা মিডিল গ্রাউন্ড, অ্যাগ্রেসিভও না, আবার হচ্ছে সব কথাতে হ্যাঁ হ্যাঁ করা সেই জিনিসও না। আপনি পজিটিভ ওয়েতে আপনার ফিলিংসটা, কারণ মানুষ যে না বলবে, ধরেন আজকে আমি আপনাদের সেশনটা নিতে চাচ্ছি না, সেটাও তো আসলে আমার একটা অনুভূতি, কিন্তু এটাকে আমি নেগেটিভ না বলতে যাচ্ছি, বাট সেটাকে আমি অ্যাগ্রেসিভলিও বলবো না, বাট হচ্ছে প্যাসিভলিও, যে ঠিক আছে সুন্দর করে আমি প্রথমেই হ্যাঁ বলছি না, ওকে ফাইন, আসলে আমি খুবই চেষ্টা করেছিলাম কিন্তু আজকে আমার এই সেশনটা না সম্ভব হচ্ছে না। তাহলে আমি যদি রুড না না কি এগুলো কি নিব, আমি পারবো না। সো দ্যাটস দ্য নেগেটিভ অ্যাপ্রোচ, বা আমরা এটাকে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ বলছি। রাদার আমার সিচুয়েশনটা, যে আমাকে অফার করছে যে আজকে আপু আপনি সেশনটা নেন, আমি তাকে হয়তো খুব সুন্দরভাবে বোঝাচ্ছি আজকে আমার জন্য সেশনটা নেওয়া কেন পসিবল হবে না। সো দ্যাটস দ্য টেকনিক। অ্যান্ড অ্যাসার্টিভ কমিউনিকেশনে এরপর কিছু টেকনিক পাশে আবার বলা আছে, বিং ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক, মেইনটেনিং আই কন্ট্যাক্ট। সো আপনারা যখন সামনাসামনি হচ্ছে কারোর সাথে কথা বলছেন, ইনফরমেশন শেয়ার করছেন, আই কন্ট্যাক্টটা খুবই গুরুত্বপূর্ণ। তাও একটু চুরিবিদ্যা শিখাই দিই, অনেকেরই আই কন্ট্যাক্ট করতে পছন্দ হয় না। সো ধরেন যদি বিরাট অডিয়েন্স হয়, এইটা তো মানে আই লেভেল, এখানে আপনি এই বরাবর তাকান, আমার হাত যেখানে মানে ঠিক কপ মানে চুল যে বরাবর বা মাথার উপর বরাবর, মনে হবে আপনি তার দিকেই তাকাইছেন, বাট হচ্ছে আসলে আপনি তার দিকে তাকাই নাই। বাট যদি এটা 1-to-1 কমিউনিকেশন হয় দেন একটু ডিফিকাল্ট, তখন চোখে না তাকালে আপনাকে ট্যারা লাগবে দেখতে আর কি। তো চেষ্টা করবেন, বড় অডিয়েন্সের সামনে একটু চুরি করা যায়, বাট 1-to-1 হলে আই কন্ট্যাক্টটা সঠিকভাবে মেনটেন করা। দেন হচ্ছে মানে আপনার বাউন্ডারি সেট করা, এই জিনিসটা আমাদের জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাউন্ডারি সেট না হলে আসলে আপনি বিভিন্ন ধরনের ট্রাবলের মধ্যে পড়বেন। যে আপনি যেটা চাচ্ছেন না, বা আপনার সাথে কি রকম অ্যাক্ট করা যায়। ধরেন আজকে আমার একটা ফ্রেন্ড এসে আমার কাঁধে সহজে হাত দিতে পারে, আরে কেমন আছিস, কি খবর, বলতেই পারে। কিন্তু ধরেন আজকে এই সেশনের পর আপনাদের অনেকের কথা হয়তো আমার মনে থাকবে, দেখা হলে কথা বলবো, কিন্তু আপনাদের সাথে আমার সেই সম্পর্কটা থাকবে না যেখানে আপনি এসে হয়তো আমার গায়ে হাত দিয়ে কথা বলবেন, বা কি রে কেমন আছে সেইভাবে কথা বলবেন। তো আমাদের রিলেশনে একটা বাউন্ডারি আছে, সেই কমিউনিকেশনের মাধ্যমে এই বাউন্ডারিটা কিন্তু ক্রিয়েট হয় মানুষের মধ্যে। সো এই বাউন্ডারিজ গুলো মেনটেন করা এবং অ্যাসার্টিভ বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করে চলা। আপনি যদি আপনার মানে বডি ল্যাঙ্গুয়েজই খুবই অ্যাগ্রেসিভ প্রথমেই শুরু করেন, মানে মারমুখী আচরণ যেটা, বা আপনাকে দেখলেই মনে হয় আপনি মারবেন, তাহলে সেই জিনিসটা অ্যাভয়েড করে পোলাইট থাকা বা একটা মিডল গ্রাউন্ডে আসা এবং কম্পোজ থাকা। লাইক কি করব, হ্যাঁ কি করব, এই যে এই জিনিসটা করলে হবে কি, আপনি যে মেসেজ দিতে যাচ্ছেন ক্লিয়ার হবে না। কাম আপনি খুব সুন্দরভাবে যেই মেসেজটা পাস করতে যাচ্ছেন, আপনি যদি কম্পোজ থাকেন আপনার জন্য এটা সহজ হবে। দেন ফিডব্যাক অ্যাকনলেজ করা। সো ফিডব্যাক থেকে আমি আপনাদেরকে ফিডব্যাকের ছোট্ট একটা মডেল শিখাই দিই। মডেলটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। আপনি যখন কাউকে ফিডব্যাক দিতে যাচ্ছেন, প্রথমে বলেন তার কি ভালো হয়েছে। ধরেন হচ্ছে আমি এখান থেকে আপনাদের যে কোনো একজনের কথাই যদি বলি, এখানে আমি আনিসা আপুর নাম দেখতে পাচ্ছি। সো আনিসা আপুকে বলবো, হ্যাঁ আনিসা আপু আপনি তো খুব অ্যাক্টিভ ছিলেন থ্রু আউট দ্য টাইম, আমার খুবই ভালো লেগেছে আপনাকে। বললাম আমি পজিটিভ কথা। দেন আমার হয়তো কোনো নেগেটিভ ফিডব্যাক আছে যেটা আমি তার ডেভেলপমেন্টের জন্য বলতে চাই। বাট আনিসা আপু আপনি যদি আমাকে আরো 5টা প্রশ্ন করতেন তাহলে আপনার বেটার লার্নিং হতো এবং সেশনটা ইন্টারঅ্যাক্টিভ হতো। এই যে আমি তাকে কিন্তু তার কি করতে হতো বা তার কোন জিনিসটা পছন্দ হয়নি সেটা মাঝে বলছি, তারপরে আবার তার পজিটিভ দিক বলবো। বাট হ্যাঁ আপু তারপরেও আপনি অনেক চেষ্টা করেছেন, আমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটাকে স্যান্ডউইচ মডেল বলে এই কারণেই, ধরেন আপনার বার্গার বা হচ্ছে স্যান্ডউইচ, তার উপরে 2টা ব্রেড যেটাতে আপনি পজিটিভ কথা বলবেন, মাঝের লেয়ারটা নেগেটিভ, মানে ধরেন সেই আমাদের প্যাটিটা আর কি নেগেটিভ, এই নেগেটিভটা আপনি বলবেন। সো এই ফিডব্যাকের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। চাকরির ক্ষেত্রে যান, যেখানেই যান, অবশ্যই এটা মেনটেন করবেন। এবং আপনি যদি এইভাবে ফিডব্যাক দেন, অনেক সময় হয় আমাদের ফিডব্যাকের জন্য রিলেশনশিপ ব্রেক করে, লাইক আমার বন্ধু আমাকে আর পছন্দ করতেছে না, ওকে আসলে এটা বলছিলাম বাট ওর ভালোর জন্যই তো বলছিলাম, কিন্তু ওই যে হয়তো আপনার বলার স্টাইলটা তাকে একটু নেগেটিভলি ইম্প্যাক্ট করছে।
সেক্ষেত্রে খুব সহজে এই স্যান্ডউইচ মডেলটা ফলো করবেন। আপনারা স্যান্ডউইচ মডেল লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। বাট অ্যানাদার থিং, এই স্যান্ডউইচ মডেলই ফিডব্যাকের একমাত্র হচ্ছে ওয়ে না, আরো কয়েকটা ওয়ে আছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং আমাদের ডেইলি লাইফে ইউজের জন্য বেটার দেখে আমি সাধারণত এই মডেলটার কথা বলে থাকি। আপনারা ফিডব্যাক মডেল লিখে সার্চ দিলেও ইউটিউবে অনেক আরো সোর্স পাবেন। সো ফিডব্যাকটা মানুষকে দিতেও হবে এবং পজিটিভলি ফিডব্যাককে একসেপ্ট করতে হবে। সো আপনাকে কেউ ফিডব্যাক দিলে অ্যাকনলেজ করবেন। যেহেতু ফিডব্যাক থেকে আপনারই ডেভেলপ হবে, আপনি তাকে আরো কোয়েরিজ করতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকনলেজ করছি এবং আমি এটা কিভাবে ডেভেলপ করতে পারি। লাইক আচ্ছা, আমার তো তাহলে কমিউনিকেশন স্কিলস মনে হয় একটু সমস্যা হচ্ছে, আমার কোন জায়গাটায় ফোকাস করা উচিত। তো আপনি যদি প্রশ্ন করেন, দেখবেন আপনার স্কিলস আরো বেটার হচ্ছে। সো আই গেস এটা এখানে ক্লিয়ার। দেন মুভিং ফরওয়ার্ড, কমিউনিকেশন স্ট্র্যাটেজিস, যার মধ্যে এগুলো দেখবেন কমন স্কিলস। অ্যাক্টিভ লিসেনিং আপনারা জানেন, সাধারণত এই মানে কমপ্লেইনটা আমরা দেখি ছেলেদের নিয়ে, যে ছেলেরা কথা শোনে না, পাত্তা দেয় না। বাট আই বিলিভ যে আসলে আমরা সিচুয়েশন বুঝে ছেলে মেয়ে সবাই এরকম কখনো শুনি কখনো শুনি না। বাট একজন বেটার কমিউনিকেটর হওয়ার জন্য অবশ্যই আমাদের অ্যাক্টিভ লিসেনিংটা থাকতে হবে। দেন ক্ল্যারিটি অ্যান্ড কনসিয়াসনেস, আমরা কোন মেসেজ দিচ্ছি, কখন কোথায় দিচ্ছি সেটার ক্ল্যারিটি। মাইন্ডফুল নন ভার্বাল কমিউনিকেশন, আপনি যখন নন ভার্বাল কমিউনিকেশনে আছেন, যেহেতু আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার জেস্টার, পশ্চার এইগুলো ম্যাটার করছে। সো আপনি কিভাবে কোথায় বসে কথা বলছেন, হাত পা নাড়াচ্ছেন, এই জিনিসগুলো। আপনি ধরেন একজনকে সফটলি কথা বলতে যাচ্ছেন কিন্তু চোখ খুব কটমট করছে, দেন আসলে কমিউনিকেশনটা মিনিংফুল হবে না। সরি। এমপ্যাথি এন্ড ইমোশনাল ইন্টেলিজেন্স, এমপ্যাথি নিয়ে অলরেডি বলেছি। ইমোশনাল ইন্টেলিজেন্সটা আসলে আরেকটু ব্রড সেক্টর। ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনি কোন এনভায়রনমেন্টে কখন কিভাবে কথা বলছেন, কাউকে অ্যাপ্রোচ করছেন, অল টুগেদার। সো ইমোশনাল ইন্টেলিজেন্সটা এই 21 শতাব্দীর অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল, যেটা আসলে কমিউনিকেশন আপনার এমপ্যাথির সাথে রিলেভেন্ট। আপনারা চাইলে ইমোশনাল ইন্টেলিজেন্স না আরেকটু পড়তে পারেন, কারণ এটা আজকের সেশনে বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না। তারপর অ্যাডাপ্টিবিলিটি অ্যান্ড প্রিপারেশননেস। এখন অ্যাডাপ্টিবিলিটিটা আসলে কি, এই জিনিসটা আপনি সময়ের সাথে কত দ্রুত কোন সিচুয়েশনে খাপ খাওয়াতে পারছেন। ধরেন আজকে আপনি একটা জায়গায় গেলেন, আপনার মাথায় প্ল্যান ছিল একরকম, গিয়ে দেখলেন সিচুয়েশনটা পুরাই ডিফারেন্ট। আপনি যত তাড়াতাড়ি না ঘাবড়ায় সিচুয়েশনটাকে অ্যাডাপ্ট করবেন, আপনার জন্য তত আপনাকে একজন কনফিডেন্ট হিউম্যান হিসেবে প্রেজেন্ট করবে। সো এই স্কিলসটা যে কোনো সিচুয়েশনের জন্য গুরুত্বপূর্ণ, নট অনলি কমিউনিকেশন, আপনার যে কোনো কিছুতে। আর প্রিপারেশন, মাথায় সবসময় যে কারোর সাথে কমিউনিকেশন করতে যাবেন, একদম বেস্ট পসিবল থেকে ওর্স্ট পসিবলটাও চিন্তা করতে হবে। তাহলে দেখবেন মোটামুটি আপনার একটা সিনারিওর প্রিপারেশন থাকবে, যেখানে আপনি খুব সহজে আপনার কমিউনিকেশনটা করতে পারবেন। সাপোর্টিভ অ্যান্ড হেল্পফুল ক্রিটিসিজম, যেটা ফিডব্যাকের কথা বললাম, এইটাই যে যাকে ক্রিটিক করছেন সেটা যেন তার জন্য সাপোর্টিভ হয়, শুধু গালমন্দ না করা। অ্যান্ড সেখানে আপনি তাকে হেল্পও করতে পারেন, লাইক আপনার মনে হয়েছে এই কাজে সে ভালো না এবং আপনি জানেন কিভাবে ডেভেলপ করতে পারে, আপনি হয়তো তাকে একটু সেইভাবে হেল্প করতে পারেন যে এটা করলে তোমার আরো বেটার হবে। সো এখানে অ্যাক্টিভিটি 1, টু নন ভার্বাল কমিউনিকেশন আপনার রেগুলারলি করেন। এইরকম দুইটা জিনিস আপনার একটু টেক্সটে কুইক লিখে ফেলবেন। আমরা 1.5 মিনিট মতো সময় নিব, 54 বাজে। সো দ্রুত নন ভার্বাল কমিউনিকেশন আপনার জানা মতে টেক্সটে লিখে ফেলেন। আমি চ্যাট বক্স চেক করছি।
ওকে, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আই কন্টাক্ট, ইশারা, এই জিনিসটা মোটামুটি সবার মধ্যে কমন। একজন ভাইয়া লিখেছেন স্পিকিং, বাট স্পিকিং হলে তো ভার্বাল কমিউনিকেশন হয়ে যায়, সো স্পিকিং না, স্পিকিং বাদে আপনি যেটা করেন। আমি একটু বাঁধন ভাইয়ার কাছে শুনবো। উনি লিখেছেন যে উনি নন ভার্বাল কমিউনিকেশনে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। সো সাইন ল্যাঙ্গুয়েজ কেন আপনার নিয়মিত ব্যবহার হয় যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আদাবু অ্যাকচুয়ালি অনেক ডিসএবিলিটি পার্সন তাদের হচ্ছে বোঝানোর জন্য হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। যেমন আমার কাজিন হচ্ছে ডিসএবিলিটি পার্সন, সো অ্যাকচুয়ালি এই কারণে একটু একটু শেখা আছে, তো এই কারণে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। ওকে, সো গ্রেট। এটা আমাদের নন ভার্বাল কমিউনিকেশনের অনেক গুরুত্বপূর্ণ পার্ট, এবং আশা করি আমাদের সোসাইটিতে এই জিনিসটা আরো বাড়বে, যাতে মোর ইনক্লুসিভ একটা সোসাইটি হতে পারে। আরেকজন আপু লিখছেন সাইলেন্স। কমিউনিকেশনের ক্ষেত্রে সাইলেন্স মাঝে মধ্যে শর্ট মেসেজ, বাট সাইলেন্সে খুব কম টাইম কমিউনিকেশন হয়, কারণ ওখানে আপনি কোনো মেসেজ পাস করছেন না, কোনো কিছু না। মানে নীরবতা দিয়ে হয়তো আমরা অনেক সময় অ্যারোগেন্স বোঝাই, সম্মতি বোঝাই, হোয়াট এভার, বাট দিস ইজ নট এ ক্লিয়ার কমিউনিকেশন। বাট মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই, মানে হয়তো সবাই কমফোর্টেবল না বা টেক্সট লিখতে দেরি হচ্ছে, নন ভার্বাল কমিউনিকেশনে বিভিন্ন বইগুলো আপনারা নিয়মিত ব্যবহার করতে থাকছেন। আমি লাস্টে একটু টেক্সট গুলো চেক করে নিই। ওকে, রৌনক মোর্শেদ আপু খুব সুন্দরভাবে নন ভার্বাল কমিউনিকেশনটা আবার বলছেন, সো থ্যাংক ইউ। অ্যান্ড দেন অ্যাক্টিভিটি, অ্যানাদার অ্যাক্টিভিটি, আপনাকে কি বেটার কমিউনিকেটর করছে, সেই জিনিসটা কোন কোয়ালিটিটা আপনি মনে করেন সেটা একটু শেয়ার করেন। লাইক আপনার এমপ্যাথি, অ্যাক্টিভ লিসেনিং আর হোয়াট এভার, কি আপনাকে একজন বেটার কমিউনিকেটর করছে। সেম টাইম। আপু, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। কাইন্ডলি মাইক্রোফোনটা বা ফোনটা একটু ঠিকঠাক ভাবে সেট আপ করে নিলে আমাদের শুনতে একটু সুবিধা হতো। এটা অস্পষ্ট একটা নয়েজ আসতেছে ব্যাকগ্রাউন্ড থেকে। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমি আপনাদের একটু টেক্সট গুলা দেখতে চাচ্ছিলাম, কি আসলে আপনাদেরকে বেটার কমিউনিকেটর করে। অ্যাক্টিভ লিসেনিং, ওকে, ফিডব্যাক, আর একটু রেসপন্স দেখলে ভালো লাগতো। আন্ডারস্ট্যান্ডিং সাইকোলজি, রাউফুন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সাইকোলজিটা কাইন্ড অফ পার্ট এমপ্যাথির। ওকে গ্রেট। সো আপনারা অনেকেই এই যে বিভিন্ন স্কিলস গুলা চর্চা করছেন, সো আরেকটু আপনারা এর মধ্যে যেগুলো হয়তো আগে কম প্র্যাকটিস করতেন, করতে থাকলে আপনারা বেস্ট কমিউনিকেটর হয়ে যাবেন ইনশাল্লাহ। সো এবার নেটওয়ার্কিং না অলরেডি এর আগে কোয়েরিজও পেয়ে গিয়েছিলাম, বাট তারপরেও আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে নেটওয়ার্কিংটা কি আপনাদের কাছে। যে কেউ মাইক্রোফোন অন করে একটু শেয়ার করতে পারেন। মানে সবার সাথে ইন্টারাক্ট করা, মানে ইনফরমেশন এক্সচেঞ্জ করা। ওকে, সো যোগাযোগের মাধ্যম যেটা। আরেকটু ভাইয়া লাস্টে যিনি বললেন কাইন্ডলি রিপিট করবেন, আমি বুঝতে পারি নাই। নেটওয়ার্কিং ইজ মিনিং দ্যাট হচ্ছে যোগাযোগের মাধ্যম। আমরা একে অপরের সাথে যে কন্টাক্ট করতেছি বা যোগাযোগ করতেছি, সেটার মাধ্যমকে বলা হচ্ছে যে নেটওয়ার্কিং। আচ্ছা, যোগাযোগের মাধ্যম না, এখানে একটু আমরা আসলে এবার নেটওয়ার্কিং এর সংজ্ঞায় ফেরত আসি। সেটা হচ্ছে প্রসেস অফ মেকিং কানেকশন।
মানে আপনি আপনার কমিউনিকেশন স্কিলটা ব্যবহার করে আরেকজনের সাথে কি ধরনের কানেকশন বিল্ডিং করছেন এবং একটা রিলেশনশিপ তৈরি করছেন। ধরেন আজকের এই সেশন থেকে আপনাদের আমার সাথে একটা হয়তো ফর্মাল রিলেশনশিপ বিল্ড হবে, একটা কানেকশন তৈরি হবে নতুন। এই যে কমিউনিকেশনের মাধ্যমে যেই নতুন রিলেশনশিপটা বা আপনাদের সাথে আমার আজকে পরিচয় হচ্ছে অনেকের সাথে, সেই জায়গাটা হচ্ছে নেটওয়ার্কিং। দেন আরেকজনের সংজ্ঞা দেখি, নেটওয়ার্কিং ইজ দ্য অ্যাক্টিভিটি অফ মিটিং পিপল হু মাইট বি ইউজফুল টু নো। কেন এই কথাটা বলছে? যোগাযোগ কিন্তু এটা না, নেটওয়ার্কিং এ মাইন্ডফুল মানে আপনার উপকারী হতে পারে এই ব্যক্তির সাথে আপনি আসলে নেটওয়ার্কিংটা করবেন। ধরেন আপনি পড়েন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ, ভবিষ্যতে আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করবেন, সো আপনি আসলে ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষ তার সাথে নেটওয়ার্কিং করার চেষ্টা করবেন। তাহলে কি হবে? ভবিষ্যতে আপনার জব ফিল্ডে সুবিধা হবে। এবং সেম গোজ ফর আপনি যদি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চান, তাহলে আপনি ডেভেলপমেন্ট সেক্টরের মানুষজনের সাথে কানেকশন তৈরি করবেন আপনার, কারণ কি তারা আপনার জন্য ইউজফুল। যেটা একজন ভাইয়া কমিউনিকেশনের ওই টাইমে বলছিলেন যে আপনার নিজের জন্য অর্থাৎ আপনার জন্য হেল্পফুল কারোর সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, যেটা মেইনলি আসলে নেটওয়ার্কিং। এবং এইখানে জবটাকে নেটওয়ার্কিং সেক্টরে মোস্ট প্রায়োরিটি দেওয়া হয়। এখনকার যুগে এসে বর্তমান সময়ে মামা চাচা খালু বাবা সবার মানে এই প্রভাবটা কমছে, এবং আমরা এককালে মানে যেটা বলিউডে বলতাম নেপোটিজম, সেই নেপোটিজমটাও কমছে। নতুন কি রাদার কি আসতেছে? নেটওয়ার্কিং। সো চাকরির ক্ষেত্রে ধরেন আমার ক্যান্ডিডেট আছে এ আর বি, দুইজনা সেম জায়গা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, সেম রেজাল্ট, মোটামুটি সিভি দেখার পর আমার কাছে মনে হয়েছে সেম স্কিলস। কিন্তু আমি পার্সন বি কে আগের থেকে চিনি, যে ওর কাজ আমি সামহাও কোথাও দেখছি, বা হচ্ছে ওর সম্পর্কে আমাকে আমার অফিসের কেউ বললো যে বি তো খুব ভালো কাজ করে। সো আমি যখন দেখবো দুইজনের সেম স্কিলস বা সেম সবকিছু, আমি পিক করব বি কে, কারণ ওকে আমি আগের থেকে চিনি। সো এইটাই নেটওয়ার্কিং, যে আপনার যেই কমিউনিকেশন স্কিলের মাধ্যমে আপনি একটা কানেকশন তৈরি করছেন, যেই কানেকশন ফিউচারে আপনাকে হেল্প করছে। সো এটা জবের ক্ষেত্রে না, আপনার কোথাও কোনো পরিচিত থাকলে যে কোনো কাজ হয়তো ইজি হবে। আপনি হয়তো এয়ারপোর্টে গেছেন, আপনার এয়ারপোর্টের একজনের সাথে পরিচয় আছে, সে আপনাকে এয়ারপোর্টে হয়তো আপনার লাগেজ কালেকশনে হেল্প করতে পারে, আর হোয়াট এভার এনিথিং আপনাকে হেল্প করতে পারে। সো নেটওয়ার্কিং হচ্ছে এই জিনিসটা। অ্যান্ড লাস্টলি আবার সংজ্ঞাটা দেখি, নেটওয়ার্কিং ইজ দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস অ্যামং পিপল উইথ এ কমন প্রফেশন। এখানে দেখেন আমরা রেগুলার লাইফে কমিউনিকেশন অনেকের সাথে করি, নেটওয়ার্কিং কার সাথে করছি? যার সাথে আমার কমন প্রফেশন অথবা স্পেশাল ইন্টারেস্ট মেলে। ধরেন আমার একজন ডাক্তারের সাথে, আমি নিজে ডাক্তার না, কিন্তু আমার ডাক্তারের সাথে কোনো কারণে একটা স্পেশাল ইন্টারেস্ট মিলছে। তার হয়তো গার্ডেনিং পছন্দ, আমারও গার্ডেনিং পছন্দ, সো আমি তার সাথে বসে বসে হ্যাঁ এই সময় এই বীজ লাগালে ভালো হবে এই গল্পটা করব। এবং তার সাথে আমার পরিচয় থাকলে আমি হয়তো অনেক সময় তার কাছ থেকে বিভিন্ন গাছের চারা কালেক্ট করতে পারি বা হোয়াট এভার। সো এই যে স্পেশাল ইন্টারেস্ট আছে। তারপরে ইনফর্মাল সোশ্যাল সেটিং এ হয় নেটওয়ার্কিং, ফর্মাল সেটিং এ হয় না। কিভাবে হয় আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দেব। যে প্রথমে শুরু হচ্ছে একটা কমন গ্রাউন্ড। কমন গ্রাউন্ডটা কি? আজকে ধরেন আপনাদের একটা ওয়েবিনার বা সেমিনারই ছিল, সেমিনার শেষে আপনি দেখলেন যারা কথা বলছে বা যারা গেস্ট ছিল এদের 5 জনের প্রোফাইল খুবই সুন্দর এবং যারা আপনার ভবিষ্যতের জন্য হেল্পফুল হতে পারে। তো আপনি শেষে যেটা করতে পারেন সেমিনারটা শেষে, যে হ্যালো ভাইয়া বাপু বা হ্যালো স্যার বা ম্যাম, আপনার কাজ তো আমার খুব ভালো লাগছে, আমি আপনার সাথে কানেক্টেড থাকতে চাই বা আমি আসলে শিখতে চাই, এবং আমি শিখতে যে চাই এই শেখাটা কিরকম একটা এক্সচেঞ্জ থাকতে হবে, যে তারও আপনার প্রতি একটা ইন্টারেস্ট আসে যে আমি এই সেক্টরে কাজ করেছি বা আমি আপনার কাছে কাজ করতে চাই বা শিখতে চাই। এই যে একটা কমন গ্রাউন্ড, কমন ইন্টারেস্ট, কিন্তু একদম ফর্মাল সেটিং এ না, আপনি সেমিনারটা শেষে কিন্তু তার সাথে এই নেটওয়ার্কিংটা বিল্ড করছেন। সো এই যে এইভাবে একটা সেমি ফর্মাল বা বলা যায় ইনফর্মাল সিচুয়েশনে আপনি একটা রিলেশন বিল্ড করছেন, দ্যাটস নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কিং এর ইম্পর্টেন্স গুলা বলি। ক্যারিয়ার ডেভেলপমেন্টে যেটা বললাম, এখন আসলে ওই মামা চাচা খালুর যুগ শেষ ব্রাদার, আপনি কিভাবে ক্যারিয়ারে আরো ডেভেলপ করতে পারেন সেই জন্য আপনার নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ।
আর এইখানে আরো গুরুত্বপূর্ণ কেন, আপনি আসলে বিভিন্ন ধরনের অপরচুনিটিসও বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে থাকে। ধরেন আপনি যখন একটা রিসার্চ গ্রুপের সাথে থাকবেন 10 জন কমন ইন্টারেস্টের মানুষের সাথে, আপনি খুব সহজে 10টা রিসার্চ অপরচুনিটিস বা 10টা না হলেও 5টা রিসার্চ অপরচুনিটিস খুব সহজে থাকবে। সো এই জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এই নেটওয়ার্কিংটা গুরুত্বপূর্ণ। পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনি যখন দেখবেন আপনি ভবিষ্যতে যেই জায়গাটা অ্যাচিভ করতে চাচ্ছেন বা যেখানে যেতে চাচ্ছেন সেই রকম মানুষের সাথে আপনি আগের থেকেই সান্নিধ্য পাচ্ছেন, তো আপনার জন্য তখন আপনার মনে হবে ও আচ্ছা, তাহলে আমার এই জায়গায় যাওয়ার জন্য এই কয়টা স্কিলস আসলে ডেভেলপ করা উচিত। আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হতে থাকবে। দেন কোলাবোরেশন অ্যান্ড অপরচুনিটিস, যে আপনি সহজে কোলাব করতে পারবেন, স্পেশালি যারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভলেন্টিয়ারি ওয়ার্ক করেন, তাদের জন্য কোলাবোরেশন দরকার হয়। এবার আপনি যখন আর একটু বড় হবেন, বড় আকারে কাজ করতে আছেন, একা কাজ করা খুবই ডিফিকাল্ট। সো কোলাবোরেশন থাকলে কাজ করা সহজ হবে এবং অপরচুনিটিজ এর আদান প্রদান হবে। ধরেন আজকে আমি জানি যে অমুক জন খুব ভালো অর্গানাইজিং এ, তো আমি আমার ইভেন্টের জন্য কোথায় খুঁজবো? অনলাইনে 10টা সোর্স ভেরিফাই করা ডিফিকাল্ট। রাদার আমি আমার যে পরিচিত, হয়তো আমার সাথে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল বা সে আমাকে টেক্সটে বলেছিল যে আমার আপনার কাজে ভালো লাগে, আমি নেটওয়ার্কিং মানে আমি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করি, আপনার কোনো হেল্প লাগলে জানাবেন। সো এই যে খুব সহজে আপনারা এখান থেকে এই অপরচুনিটিস শেয়ারিংটা পেয়ে যাবেন। লার্নিং এন্ড নলেজ, যেটা কাইন্ড অফ এই যে পার্সোনাল ডেভেলপমেন্টের কথা বললাম, আপনি আপনার নেটওয়ার্কের মধ্যে থেকে সেই মানুষটাকে সোর্স হিসেবে ব্যবহার করে আরো বেটার লার্নিং এন্ড নলেজ পেতে পারেন। সোশ্যাল সাপোর্ট, বিপদে আপদে এই কমন সার্কেলটার থেকে আপনার নেটওয়ার্ক থেকেই উপকার আসবে। বিল্ডিং কনফিডেন্স, আপনি যখন একটা বড় নেটওয়ার্কের মধ্যে থাকবেন কি কি সুবিধা পাবেন, যে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে। আপনি ধরেন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চান, আপনি সহজে কাউকে অ্যাপ্রোচ করতে পারবেন, আপনি ধীরে ধীরে ওই মানে এরিয়াটা সম্পর্কে বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, তো আপনার মধ্যে কনফিডেন্স গ্রো হবে। দেন নেটওয়ার্কিং ফর স্টুডেন্টস, স্টুডেন্টদের জন্য কেন গুরুত্বপূর্ণ, যে স্টুডেন্টরা ফিউচারে জব খুঁজবে, তাদের আরো বেটার অপরচুনিটিস দরকার, বিভিন্ন ধরনের তারা যেহেতু আরো এক্সপ্লোর করতে চায়, সো স্টুডেন্টদের জন্য নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। লাস্টলি আপনার ভিজিবিলিটিটা, এখানে আপনার ভিজিবিলিটি কি, আপনি হয়তো ক্লাসে লাস্ট বেঞ্চে বসেন, টিচার সামনে দাঁড়ায় আপনাকে হয়তো খুবই কম দেখে, কিন্তু জব সেক্টরের অনেক মানুষ আপনাকে অলরেডি হয়তো চিনে, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর খুব সহজে জব পেয়ে যাবেন। যেটা আপনার সোশ্যাল ভিজিবিলিটিটা বাড়ায়, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। কারণ আপনাকে 10টা মানুষ চিনবে, 10টা মানুষের সাথে আপনার ইন্টারাকশন হবে এবং আপনি যে কোনো ধরনের কাজ করলে সেটা আরো দ্রুত সময়ের মধ্যে মানুষ জানতে পারবে। তো এক্ষেত্রে আমি একটা কথা বলি, নিজের ঢাক আসলে ঢাক ঢোল নিজেরই বাজাতে হবে, কারণ আপনার ঢোল অন্য কেউ বাজাবে না। তো আপনি কি করছেন না করছেন, কার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছেন, এটা ফুললি ডিপেন্ড করে আপনার উপর। তো এই জন্য নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। নেটওয়ার্কিং স্ট্র্যাটেজিস, সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই নেটওয়ার্কিং করতে চাই, বাট নেটওয়ার্কিংটা আসলে কন্টিনিউ বা প্রপার নেটওয়ার্কিংটা হয় না। এটা নিয়ে আলোচনা করব। সিনসিয়ার এন্ড অথেন্টিক থাকা, আপনি যখন কারোর সাথে নেটওয়ার্কিং করছেন, ধরেন কথার কথা আজকে আমাকে আপনার পছন্দ হয়েছে যে এনার সাথে নেটওয়ার্কিং করা যায়, বাট আমি যেই ব্যাকগ্রাউন্ডের কাজ করি আপনি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের কাজ করেন এবং কোনোভাবেই আপনার মানে কাজের সাথে আমারটা মিলছে না, কিন্তু আপনার জাস্ট মনে হয়েছে ইনি ভালো কথা বলে এই জন্যই নেটওয়ার্কিং করতে চাচ্ছেন, আপনি মানে খামোখা আমাকে এমন কোন কথা বললেন যেটা আপনার সাথে অথেন্টিক না, আলটিমেটলি দেখা যাবে আপনার সাথে আমার এই নেটওয়ার্কিংটা স্টেবল হবে না। মানে ওকে ফাইন, আজকে কথা হয়েছে, আমারও হয়তো ভালো লাগলো, ওয়াও উনি তো খুবই ভালো কাজ করেন, আচ্ছা ঠিক আছে ভবিষ্যতে কাজ হবে, কিন্তু আমি ভবিষ্যতে আপনাকে অ্যাপ্রোচ করতে গিয়ে দেখবো ভুল জায়গায় আসলে মেসেজ দিছি, কাজ তো হবে না। তো এই জন্য সিনসিয়ার থাকা এবং অথেন্টিক থাকা। আপনি এরপরে মানে স্পেসিফিক গোল সেট করেন এবং নেটওয়ার্কিংটা যে নট অনলি সামনাসামনি দেখা করতে হবে, সো নেটওয়ার্কিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ মিডিয়াম বলে দিই, সেটা হচ্ছে লিঙ্কডইন।
লিঙ্কডইন ইউজ করলে আপনি যে বেনিফিটটা পাবেন, ধরেন আপনার মিস্টার এক্স এর সাথে কখনোই দেখা হয়নি। মিস্টার এক্স হচ্ছে বাংলাদেশের একজন অ্যাগ্রো, তার বড় ফার্ম আছে বা সিএ ফার্ম আছে। এখন আপনি ভবিষ্যতে সেখানে কাজ করতে চান, অথবা সেখানে আপনার যে কোনো ধরনের ইন্টারেস্ট আছে, আপনি কোনো স্পন্সরশিপ পেতে চান আপনার ইভেন্টের জন্য। সো আপনি সেখানে আপনি স্পেসিফিক গোল নেন, যে আপনি লিস্ট করেন 10 জন এরকম আছে, যে নট অনলি মিস্টার এক্স, মিস্টার ওয়াই জেড, এরকম 10 জন আছে যারা ইভেন্ট ম্যানেজমেন্টে স্পন্সরশিপ করে থাকে। তো আপনি 10 জন লিস্ট করে 10 জনকে নক করেন যে হাই, আমি অমুক, আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি, আপনার সাথে কানেক্টেড থাকতে চাচ্ছি এবং ভবিষ্যতে আপনার সাথে কাজ করার সুযোগ হলে কাজ করবো। সো প্রথমে তাকে একটা মেসেজ দাও। দেখবেন যে 10টা মেসেজ দিলে হয়তো 2 জন আপনাকে একসেপ্ট করছে আর 8 জন নাও একসেপ্ট করতে পারে, এবং ইফ ইউ আর লাকি এন্ড আপনার অলরেডি একটা ভালো প্রোফাইল আছে, হয়তো 8 জন আপনাকে একসেপ্ট করতে পারে, আর 10 জন হলে তো ইউ আর সো লাকি। সো এই যে আপনার গোল প্রথম থেকেই নেটওয়ার্কিং এ আছে, যে আমি ভবিষ্যতে এর থেকে এই হেল্পটা নিতে পারি, বা আমি এখানে তারকে রিসোর্স হিসেবে ব্যবহার করতে পারি, আপনি তাকে একটা সেশনের গেস্ট হিসেবে রাখতে পারেন, হোয়াট এভার। সো নেটওয়ার্কিং করার শুরুর থেকেই প্রথম থেকে একটা গোল সেট করে নেন যে এইটা আমার মূলত টার্গেট। এঙ্গেজিং অ্যাক্টিভ লিসেনিং। সো অ্যাক্টিভ লিসেনিং এর সাথে সাথে তাকে মানে এঙ্গেজ করা। আদারওয়াইজ একজন কথা বলতেছে শুধু আপনি চুপ করে আছেন, দেন জিনিসটা মানে নেটওয়ার্কিং হবে না। সে বললো, সে তো আপনার কাছ থেকে কোনো আউটপুট পায় নাই, সো সে কেন তাকে আপনার মানে তার সার্কেলে অ্যাড করবে? ধরেন যে আপনার থেকে সামান্য একটু বলা যায় যে কোনো স্কিলসে বেটার বা বেটার প্রোফাইলে আছে, তার কিন্তু সোশ্যাল সার্কেলে অলরেডি ধরেন 500 মানুষ আছে, আপনার সার্কেলে আছে 400। আপনি তার থেকে সামান্য কম বলে, আমি সংখ্যাটাও কম বলছি এই হিসেবে, বেশিও থাকতে পারে আপনার হোয়াট এভার। সে যদি দেখে যে আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করে তার কোনো লাভ হচ্ছে না, সে আপনাকে অ্যাড করতে ইন্টারেস্টেড হবে না। এই কারণে অ্যাক্টিভ লিসেনিং এ থাকলে আপনি দেখবেন যে আপনাদের কমিউনিকেশনটা মানে বেটার বিল্ড হচ্ছে এবং নেটওয়ার্কিংটা আরো স্ট্রং হচ্ছে। কিপিং এ পজিটিভ অ্যাটিটিউড। আপনাদের বললাম যে এইরকম 10 জন একসেপ্ট করতে পারে, নাও করতে পারে, বাট নেটওয়ার্কিং এর ক্ষেত্রে হাল ছেড়ে দেওয়া যাবে না। হাল ছেড়ো না বন্ধু। সো কি করতে হবে? একটা পজিটিভ অ্যাটিটিউড অলওয়েজ বজায় রাখতে হবে, যেন আপনি ফেইলিউর হতে পারেন, আপনি কানেক্ট করতে যাচ্ছেন, পারছেন না, হোয়াট এভার, একটু টাইম নেন, টাইম নিয়ে পজিটিভ থাকেন, দেখবেন যে আপনি একটা বেটার সোশ্যাল সার্কেল ডেভেলপ করতে পারছেন। অনলাইন রিসোর্স, যেটা হচ্ছে লিঙ্কডইন এর কথা বললাম, এখানে কিছু জিনিস মেইনটেইন করবেন, লাইক রাত 10টার পরে হুট করে কাউকে মেসেজ না দেওয়া বা কল না দেওয়া, স্পেশালি কল যখনই হোক কাউকে ডিরেক্ট না দেওয়া, যদি না আপনার তার সাথে সেরকম ঘনিষ্ঠ সম্পর্ক হয়। টেক্সট দিবেন, টেক্সটে অনেকে আছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, নাই, হাওয়া, অনেকক্ষণ পর আমার একটা হেল্প লাগতো, আবার হাওয়া। ডোন্ট ডু ইট, এটাতে খুবই বিরক্ত হয় মানুষ। সো আপনি যেই মেসেজটা দিতে চাচ্ছেন, যেটা আপনার প্রয়োজন, একদম সলিড, খুব সাজায় গুছায় আসসালামু আলাইকুম, বা আপনি যেই ধর্মের অনুসারী হন, গ্রিটিংস দেন, গুড মর্নিং, গুড ইভিনিং, হোয়াট এভার। দেন আপনি যেই হেল্পটা চাচ্ছেন, যে আমি অমুক, আমি এই বিষয়ে হেল্প চাচ্ছিলাম, যদি আপনার কিছুটা সময় হয় আমরা কথা বলতে পারি কিনা, বা আপনি আমাকে কিভাবে সাহায্য করতে পারেন। অনলাইন রিসোর্স ব্যবহারের সময় এই বেসিক এটিকেট গুলা মেনে চলবেন, দেখবেন নেটওয়ার্কিং আরো ভালো হবে। ফলো আপ কমিউনিকেশন। আপনি একটা সেশনে গেলেন বা কোথাও কারোর সাথে মিট হলো, একটা সেলফি তুললেন, সোশ্যাল মিডিয়ায় দিলেন, হাওয়া। এই কমিউনিকেশন বা এটা কোনো নেটওয়ার্কিং এ হবে না। আপনার ফেসবুকে 10-12টা লাইক বেশি আসবে, আপনাকে মনে হবে ওয়াও আপনি তো সুপার অ্যাক্টিভ, বাট আলটিমেটলি আপনার ঘরে কিছু আসে নাই। সো কমিউনিকেশনের ফলো আপ করেন। সো কমিউনিকেশনের ফলো আপ এর জন্য আপনি হয়তো কারোর সাথে আজকে প্রথম মিট হয়েছে, কথাবার্তা হলো, 2 দিন পরে বা 1 দিন পর পরই তাকে টেক্সট দেন যে হাই, তোমার সাথে আমার দেখা হয়ে খুব ভালো লেগেছে, আশা করছি ফিউচারে আরো দেখা হবে। ঈদে একটা ঈদ মোবারক টেক্সট দেন, ফরওয়ার্ড করেন না, ফরওয়ার্ড করলে বোঝা যায়, যাই হোক। সো একটা সুন্দর টেক্সট দিবেন, যাতে করে তার সাথে আপনার একটা কমিউনিকেশন থাকে, তার কোনো অ্যাচিভমেন্টে তাকে কংগ্রাচুলেট করা, রিমাইন্ড করা দ্যাট আপনি ওনার সার্কেলের মধ্যে আছেন, তাকে সেই কমিউনিকেশনে ফলো আপ করা। তারপরে যে অফার ভ্যালু ইন কানেকশন, যেটা বলছিলাম, সেটা হচ্ছে যদি কমিউনিকেশনের ক্ষেত্রে আপনিও অফার না করেন যে আপনিও একটা গুরুত্বপূর্ণ রিসোর্স, তাহলে হয়তো সে আপনার প্রতি ইন্টারেস্টেড নাও হতে পারে।
সো যেটা করবেন যে আপনিও কিছু অফার করতে পারেন, লাইক আমি অনেক ভলেন্টিয়ারিং কাজ করি এবং ভবিষ্যতে আপনার অর্গানাইজেশনে কোনো ভলেন্টিয়ারিং অপরচুনিটিস থাকলে আমি কাজ করতে আগ্রহী। সেই লোকটা আপনাকে সঙ্গে সঙ্গে কাউন্ট করবে, ওকে হি অর শি ইজ মাইট বি হেল্পফুল ফর মি। সো এই যে কমিউনিকেশনে আপনি একটা কানেকশনে ভ্যালু অফার করছেন, এটা গেল। অ্যান্ড বিল্ড আ ন্যাচারাল রিলেশনশিপ, যেটা বললাম যে ফলো আপ কমিউনিকেশনে, যাতে একপাক্ষিক না হয়, মাঝে মধ্যে যোগাযোগ করা, সে যেন আপনাকে মনে রাখে, এই জিনিসটাই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সো নেটওয়ার্কিং এও কিছু চ্যালেঞ্জ থাকে। সো অনেকেই আমরা খুব শাই ফিল করি, কিভাবে কথা বলবো, কিভাবে নিবে, স্পেশালি যেমন মেয়েরা শাই ফিল করে কোনো ছেলেদের সাথে কমিউনিকেট করতে, ছেলেরা ফিল করে মেয়েদের সাথে, এটা আমাদের সোশ্যাল স্ট্রাকচারের জন্য ইটস ফাইন। বাট আপনি যখন প্রফেশনাল বা আপনার কোনো ধরনের এরকম স্টুডেন্ট হয়ে আপনার একটা জার্নালে একটা লেখা প্রকাশ করার জন্য হেল্প দরকার, ডোন্ট ফিল শাই, জাস্ট কমিউনিকেট। আইদার সে আপনাকে হেল্প করতেও পারে, নাও পারে, বাট হোয়াট এভার, আপনি শাই ফিল করবেন না, এক্সপ্রেসিভ ওয়েতে কমিউনিকেশন করেন। সো ইন্ট্রোভার্টে যারা কথা বলছেন, সেম প্রবলেম, শাইনেস থেকে বা এই জায়গা থেকে আসেন। আর ফেয়ার অফ রিজেকশন, সো আমি তো কমিউনিকেশন করতে চাই, কিন্তু মানে উনি যদি আমাকে রিজেক্ট করে দেয়, লাইক আমি ওনাকে অ্যাপ্রোচ করলাম, দেখা করতে চাইলাম, না করে দেয়, এই জিনিসটা মাথাতেই আনবেন না। আপনি চেষ্টা করবেন, যদি ফল পজিটিভ হয় তো হলো, না হলে নাই। সেটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনার লাকের উপর, মানে সব সিচুয়েশনের উপর। বাট এই ফেয়ারটা আপনার মধ্যে থাকাই চলবে না। কমফোর্টেবলি অ্যাপ্রোচ করেন, হলে হবে, না হলে নাই। এবং ল্যাক অফ টাইম, এটা খুবই গুরুত্বপূর্ণ যে জিনিস, যে আমি স্টুডেন্ট আপু, আমি কিভাবে সময় বের করবো, আমাকে 9টা 5টা ক্লাস করতে হয়, তারপর টিউশনে যাই, একটু তো ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া দরকার। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, বাট তারপরও আমি যেটা করতাম আমার স্টুডেন্ট লাইফে, আমি যে এই টাইমটা ট্রাভেলিং এর মধ্যে থাকতাম, লাইক রিক্সায় আসি, বাসে আসি, আমি সেই টাইমটা মেসেজিং করার চেষ্টা করতাম, ইমেইল করার চেষ্টা করতাম। অ্যান্ড অ্যানাদার থিং, হ্যাঁ আমি আমার ফ্রেন্ড সার্কেলকে হয়তো একটু কম টাইম দিতাম, এখানে টাইম ইনভেস্ট করতাম, কারোর সাথে মিট করতে যেতাম। এখন ডিপেন্ড করছে আপনি কোথায় প্রায়োরিটি দিবেন। যদি আপনার মনে হয় আমার ফ্রেন্ড সার্কেল মোর ইম্পর্টেন্ট এবং আমি এখানেই 10 মিনিট টাইম আরো ইনভেস্ট করতে চাই, কমপ্লিটলি আপ টু ইউ। বাট আপনি যদি আপনার প্রফেশনাল গ্রোথের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেলেও 10 মিনিট কম টাইম দেয়, অথবা ফ্রেন্ড সার্কেল ধরে নিয়ে যাবেন যে এই ব্যক্তি আমাদের জন্য ভবিষ্যতে হেল্পফুল হতে পারে। সো হোয়াট এভার, যেটা আপনি যার সাথে কমিউনিকেশন করছেন এবং আপনার সার্কেলে যেভাবে কমফোর্টেবল, বাট চেষ্টা করবেন এই টাইমটা ম্যানেজ করার। সো মুভিং ফরওয়ার্ড, টিম বিল্ডিং, আমি এটা নিয়ে খুবই কম আলোচনা করব, বাট তার আগে আপনাদের নেটওয়ার্কিং নিয়ে আর কোনো কারো কোয়েরিজ আছে কিনা? এনিওয়ান, মাইক অন করেও বলতে পারেন আর মেসেজেও বলতে পারেন, যেটা আপনারা কমফোর্টেবল। জি আপু, আপনি সুন্দর করে লিঙ্কডইন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলেন এবং আমরা কিভাবে আমাদের নেটওয়ার্কিং আরো ডেভেলপ করে নিজেদেরকে এনরিচ করতে পারি সেই বিষয়গুলো আমি বলতেছিলেন, আমি খুব চমৎকার ভাবে শুনতেছিলাম। তো আপু যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি চাই আপনার সাথে লিঙ্কডইন মানে একটা প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, সেখানে কানেক্ট হইতে, তো আপনি কি আমাদেরকে সেই সুযোগটা দিবেন কিনা? অবশ্যই ভাইয়া, বি কমফোর্টেবল। আমার নাম কাজী নিশাত আঞ্জুম, আপনার এই নামে আমাকে লিঙ্কডইনে পাবেন। জাস্ট এখানে আপনার অনেকজন আছেন, হয়তো সবার নাম আমি স্ক্রিনে দেখলেও মনে থাকবে না। সো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট আমাকে একটা মেসেজ দিতে পারেন লিঙ্কডইনে। এবং লিঙ্কডইনের একটা ফিচার বলি, মোবাইল থেকে অনেক সময় আননোন, মানে যার সাথে আপনার কানেকশন নাই, তাকে টেক্সট দেওয়া ডিফিকাল্ট হয় বা দেওয়া যায় না। আপনারা ল্যাপটপ থেকে মোর ইজিলি এটা অ্যাক্সেস করতে পারবেন, মানে ল্যাপটপ, ডেস্কটপ, হোয়াট এভার। সো সেই মিডিয়াটা ইউজ করতে পারেন, তাহলে আমারও আপনাদেরকে চেনা সুবিধা হবে। এইটা যে কারোর ক্ষেত্রে আর কি। একজন কোশ্চেন করছে যে শাই পার্সনদের ক্ষেত্রে নেটওয়ার্কিংটা, সো এইটাই আপনাদের জন্য চ্যালেঞ্জ, যে আপনি ইন্ট্রোভার্ট বাট আপনি প্রফেশনাল সার্কেলে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন। আই নো ইন্ট্রোভার্ট হলে শাইনেস কাজ করে, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, আবার অনেকে সোশ্যাল অ্যাংজাইটি থাকে। সো এই জিনিসটা একদিনে চেঞ্জ আসে না কারো।
যে আমি আজকে বললাম কালকের থেকেই আমি একজন বড় নেটওয়ার্কিং করে ফেলতে পারবো, নট লাইক দ্যাট। টেক টাইম। ধীরে ধীরে আপনি নিজের সার্কেলে একটু কথা বলেন, হয়তো ফ্যাকাল্টির বাইরে আরেকজন টিচারের সাথে কমিউনিকেশন করেন, দিয়ে ধীরে ধীরে ক্ষেত্রটা বাড়ান। একদিনে হবে না, টেক টাইম, বাট এটা চেষ্টা করতে থাকেন। এবং আপনার কোন জায়গাটায় আনকমফোর্টেবল লাগে একজন ক্লোজ ফ্রেন্ডের সাথে আলোচনা করে সেই জায়গাগুলোতে কাজ করতে পারেন। তো আরো টেক্সট গুলা দেখি। ইন্ট্রোভার্টের, তারপর ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে কার কার সাথে নেটওয়ার্কিং করা ইম্পর্টেন্ট বেশি আর কিভাবে করলে বেটার হয়? ফার্স্ট ইয়ারে প্রথমত আপনারা সিনিয়র ভাই বোনদের সাথে মানে যোগাযোগ করতে পারেন। হেল্পফুল এই কারণে তাদের আগের লেকচার প্রশ্নগুলো পেলে রেজাল্ট করতে ভালো হয়। আর এর পাশাপাশি এটা আপনার ইন্টারেস্টের উপর। আপনি ফার্স্ট ইয়ারে ধরেন মানুষের ইন্টারেস্ট চেঞ্জ হয়, ধরেন আপনি ফার্স্ট ইয়ারে মনে করছেন যে আপনি একজন বড় গ্রাফিক ডিজাইনার হবেন, পরে মনে হলো না আমি আসলে গ্রাফিক ডিজাইন না, আমি হয়তো ডেভেলপমেন্ট সেক্টরে একদম অ্যাক্টিভলি ফিল্ড পর্যায়ে কাজ করবো। সো আপনার প্রথমে যে ইন্টারেস্টটা গ্রো হচ্ছে সেই ফিল্ডের মানুষ খোঁজেন। যখন আপনি লিঙ্কডইন প্রোফাইল সেট করবেন দেখবেন যে ইন্টারেস্ট এরিয়া দেওয়া যায়, আপনি ইন্টারেস্ট এরিয়া প্রয়োজনের সাথে সেটা চেঞ্জ করতে পারেন। আবার যখন বিভিন্ন বাংলাদেশে রেগুলার বেসিসে সেমিনার হয়, এখন অনলাইনে ইন্টারন্যাশনাল ওয়েবিনার হয়, সো সেই জায়গাগুলো আপনার ইন্টারেস্ট লিস্টে রাখেন। আপনার ইন্টারেস্টের সাথে যাদের মিল হয় আপনার ইন্টারেস্টের সাথে যাদের মিল হয় তাদের সাথে কমিউনিকেশনটা করবেন, নেটওয়ার্কিংটা করবেন। আর নতুন মানুষের সাথে কথা বলতে ভয় লাগে, কি করব? এই ক্ষেত্রে যেটা আমার সাজেশন সেটা হচ্ছে যে ভয় পাওয়াটা কমানো। আমি জানি না আসলে কিভাবে কমাতে পারবেন, বাট আমার যেটা মনে হয় ক্লোজ মানুষদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। আয়নার সামনে রেগুলারলি নিজে কথা বলে দেখতে পারেন। এটা আমি আগে করতাম যাতে আমার কথার জড়তা কাটে এবং আমি কতক্ষণ ধরে কোন ভাবে কথা বলছে দেখার জন্য। সো এই জিনিসটা অল্প অল্প করে প্র্যাকটিস করলে হয়তো বেটার হবে। এবং একটু ট্রাই করবেন যে মাঝে মধ্যে আননোন মানুষের মানে কনফিডেন্স নিয়ে কথা বলার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে আপনার ভয়টা কাটবে, একদিনে চলে যাবে না। তো সো একটু ট্রাই করলেই হবে। অ্যান্ড ফলো আপ ইস্যুটা আরেকজন একটু ইলাবোরেট করতে হবে। ওকে, ধরেন আজকে আপনার সাথে আমি রিফাপুর কথাই বলি। রিফাপুর আজকে আমার মনে হয়েছে যে ওকে নিশাত আপুর সাথে তো আসলে কানেকশন রাখা যায়, আমিও হয়তো ফিউচারে কমিউনিকেশন নিয়ে বা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করব। আপনি আজকে আমাকে ধরেন লিঙ্কডইনে রিকোয়েস্ট দিছেন, আমি লিঙ্কডইনে রিকোয়েস্ট একসেপ্টও করলাম। তারপরে আপনিও লিঙ্কডইনে অ্যাক্টিভ নাই, আমি রিসেন্ট আমার পার্সোনাল কিছু ইস্যুস এর জন্য লিঙ্কডইনে কম অ্যাক্টিভ। তো আপনার সাথে আমার কোনো যোগাযোগ নাই, হুট করে আপনার সাথে আপনি আমাকে মেসেজ দিচ্ছেন, আমি তো চিনতেছি না, কারণ আমি হয়তো বিভিন্ন জায়গায় সেশন নিই, আমার তো মনেও থাকবে না যে আমি এই কবে এই সেশনটা নিছি। কিন্তু ধরেন আপনার সাথে আমার একটা রেগুলার কমিউনিকেশন আছে। কিভাবে কমিউনিকেশনটা আছে? আমি আমার পার্সোনাল অ্যাচিভমেন্ট শেয়ার করি লিঙ্কডইনে, আপনি তখন আমাকে কংগ্রাচুলেট করছেন, অথবা হচ্ছে কোনো একটা বেটার অপরচুনিটিস বা যে কোনো কিছু নিয়ে আপনি আমার সাথে লিঙ্কডইনে টেক্সটিং হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে থাকবে ওকে রিফা আপু আমাকে এইভাবে হেল্প করতে চাইছিল বা উনি তো এই কাজটা করেন, সো আই উইল শেয়ার অ্যানাদার অপরচুনিটি উইথ ইউ। বা ধরেন কোনো কাজ নাই এখন আপনার সাথে আমার, সো প্রথম মিটের পর আমরা যেটা করতে পারি একটা সেমিনার শেষে, যে সেমিনারে ছিল স্পিকাররা তাদেরকে একটা টেক্সট করতে পারি, হ্যালো আসসালামু আলাইকুম, আপনার সেশনটা খুবই এক্সিলেন্ট ছিল, আপনার সেশনের এই পার্টটা আমার খুবই ভালো লেগেছে, হোপফুলি আমরা নেক্সট টাইম মিট করতে পারি, বা হচ্ছে ভবিষ্যতে আরো কাজ হবে, দেখা হবে, হোয়াট এভার। এরকম ছোটখাটো টেক্সট দিয়ে ফলো আপ করা। বা আচ্ছা আপনার মনে হতে পারে যে আপনি যখন কোনো কাজ খুঁজছেন তাকে সেটা জানানো যে হ্যালো আপু, আই এম লুকিং ফর এ ইন্টার্নশিপ অর এ প্রভিশনারি জব, ক্যান ইউ হ্যাভ ইউ এনি অপরচুনিটিস অর এনিথিং। এই ফলো আপটাকে আমি বুঝাইছি। সো নাফিস ভাইয়া, আপু নেটওয়ার্ক টাইমে অ্যাপ্রোচ করবো কিভাবে যদি অপোজিট জনের সাথে এনিহাও কমন কোনো টপিক না থাকে, দেন কিরকম কনভারসেশনে? কমন টপিক বলতে কি মানে হয়তো আপনার সাথে যদি একদম কমন কোনো গ্রাউন্ড না থাকে তাহলে আপনার সাথে তার দেখা হওয়ার চান্সেসটা খুবই কম। যদি হয়েও যায় সেই ক্ষেত্রে আপনি তো জানেন এই ব্যক্তিটাকে আপনি ফিউচারে কোন হেল্পের জন্য চাচ্ছেন বা এই ব্যক্তিটা আসলে কোন সেক্টরে কাজ করে। কথার কথা আপনার এখন ধরেন হচ্ছে দেখা হয়েছে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের যিনি ওনার এজাজ ভাইয়ের সাথে,
সো এজাজ ভাই কি নিয়ে কাজ করে, আপনার যদি বেসিক ধারণা না থাকে তাহলে আপনি আসলে নেটওয়ার্কিং মানে প্ল্যান করে করছেন না। আপনাদের নেটওয়ার্কিং এর মানে শুরুতে আমি যে কোয়ালিটিজ এর কথা বলছিলাম, যে একটা গোল সেট করা, সিনসিয়ার থাকা। সো তখন আপনি যদি গোল থাকে, আপনি সিনসিয়ার থাকেন, আপনি জানবেন যে আপনি এজাজ ভাইয়ের সাথে আসলে কিরকম ভাবে একটা নেটওয়ার্কিং করতেছেন। আপনি ওনাকে এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতে পারেন, আপনার এনভায়রনমেন্টে কি ইন্টারেস্ট আছে না আছে, আপনি এনভায়রনমেন্টে কি কাজ করতে চান, অথবা ইউথ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আপনি কি করতে চান বা কি জানতে চাচ্ছেন তার থেকে। সো দ্যাটস দ্য ওয়ে। দেন হচ্ছে, হাউ ডিড ইউ ওভারকাম ইউর সোশ্যাল অ্যাংজাইটি অ্যান্ড শাইনেস ইফ ইউ আর এ শাই পারসন? ইয়া, কাইন্ড অফ স্টিল আমার সোশ্যাল অ্যাংজাইটি হয়, কিন্তু জিনিসটা আমি মিটিগেট করার চেষ্টা করি। সামটাইমস আমি একটু নিজেকে কুল ডাউন করার চেষ্টা করি, 10 থেকে 1 মানে উল্টা করে গুনি। সব সময় হয় তা না, কিন্তু আমি হচ্ছে শাইনেসটা আমার মোটামুটি এখন কমে গেছে। এখন আমি কথা বলতে গেলে শাই ফিল করি না, যেটা শুরুতে ফিল করতাম। বাট শাইনেসটা আসলে গেছে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে। আমি ডিবেট করতাম, তো ডিবেট করতে করতে আমার কথার জড়তা, শাইনেসটা তখন কমে গেছে। আর সোশ্যাল অ্যাংজাইটিটা আসলে এখনো যখন ওভারওয়েলমড হয়ে যায়, বা ধরেন আর কি বলবো, অনেক সময় মানে হুট করে নো হয়, মনে হয় যে খুবই প্যারা লাগতেছে একটা সিচুয়েশনে কথা বলতে। সো এই যে যখন আমি নিজে ফিল করি, আই গেস আপনারা সবাই প্যারা ওয়ার্ডটার সাথে পরিচিত। সো এই প্যারা লাগার টাইমটা থেকে বের হওয়ার জন্য আমি যেই ওয়েতে কমফোর্টেবল, লাইক 2 মিনিট স্ক্রিন অফ করে রাখা, একটু বড় করে নিঃশ্বাস নেওয়া, এই জিনিসগুলো সাধারণত করে থাকি। বাট মোটামুটি চেষ্টা করলে এটাও রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে কাটানো যায়। আই গেস আমি এখানে কোশ্চেন করে ফেলছি, কোশ্চেন অ্যান্সার গুলো। টিম বিল্ডিং নিয়ে খুব শর্টলি বলবো, কারণ অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আই নো অ্যাটেনশন ভেরি ডিফিকাল্ট। সো টিম বিল্ডিংটা কি? টিম বিল্ডিংটা হচ্ছে অনগোয়িং প্রসেস, যেটা আপনার গ্রুপে কাজ করতে সহায়তা করবে। টিম বিল্ডিং নিয়ে আসলে কমিউনিকেশনের সেশনে এই কারণেই আলোচনা করা, কারণ টিম মানেই একটা গ্রুপ, যেখানে আপনার কমিউনিকেশন স্কিলসটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমি টিম বিল্ডিংটা আজকের সেশনে একসাথেই আলোচনা করছি। এই সেশনটা অফলাইনে হলে আপনাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসও করাতে পারতাম, বাট আনফরচুনেটলি এটা অনলাইন সেশন, সো আমরা জাস্ট একটু আলোচনা করে আজকে শেষ করবো। সো টিম বিল্ডিং একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি বিভিন্ন মানে পিপলের সাথে আপনি কাজের জন্য একসাথে হতে পারেন, গ্রুপ স্টাডির জন্য একসাথে হতে পারেন, হোয়াট এভার একটা অ্যাক্টিভিটিস এর জন্য, সেটা সোশ্যাল কজ হতে পারে, এনিথিং। আপনারা একটা ইভেন্ট বা কোনো কাজ থাকে যেটার জন্য আমরা আসলে টিম ফর্ম করি, সেই কাজটাকে সুন্দরভাবে করার জন্য আমাদের কিছু মোটিভেশন থাকে, কিছু হচ্ছে কোঅপারেশনটাকে আরো প্রমোট করার সুযোগ থাকে। আলটিমেটলি এটাই টিম বিল্ডিং। এত ফর্মাল সংজ্ঞায় আমি আর গেলাম না। অ্যান্ড হচ্ছে কিভাবে টিম বিল্ডিংটা আরো ইফেক্টিভ করতে পারেন, প্রথমেই মাথায় রাখতে হবে উই নট মি, মানে আমার 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 বা আমি এই চিন্তা থাকলে ভালো টিম মেম্বার হওয়া যায় না। রাদার আমরা, এই জিনিসটা মাথায় থাকলে আপনি আরো ভালোভাবে টিমে কাজ করতে পারবেন। টিমের কমিউনিকেশনটা, সো যখন যখন ধরেন একটা টিম হয়, তার মানে টিমের একজন মেম্বার আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। ধরেন আপনি আমাকে যদি স্লাইডের কন্টেন্ট দেন, আমি স্লাইড বানাবো। এখন আপনার কোনো সমস্যা, আপনি আমাকে জানালেন না, আমি কিন্তু স্লাইড বানাতে পারছি না। তো আপনার সমস্যা হলে একজন টিম মেম্বার হিসেবে আপনার কি দায়িত্ব হবে? ওকে আপু, আমার আসলে ফ্যামিলিতে এই সমস্যা বা আমার পার্সোনাল হেলথ ইস্যু, আমি কাজটা করতে পারছি না, ক্যান উই এক্সচেঞ্জ অর এনিথিং। টিমের কাজ ফ্লুয়েন্টলি করার জন্য বেটার কমিউনিকেটর হতে হবে, টিমের কমিউনিকেশন বাড়াতে হবে, এবং একটা টিমে এনশিওর করতে হবে যে টিম মেম্বাররা একে অপরের সাথে সিকিউরড ফিল করছে। আমি যদি ফিল করি আমার অমুক টিম মেম্বার আমার ল্যাকিংস নিয়ে পরবর্তীতে আমার সাথে আমাকে মানে মকারির শিকার হতে হবে, আমি সেই টিমে কমফোর্টেবল হব না। এটা যে কারোর ক্ষেত্রে। সো এটা মাথায় রাখতে হবে, একটা টিমের এনভায়রনমেন্টটা যাতে টিম মেম্বারদের জন্য সেফ হয়। অ্যান্ড হচ্ছে একটা ডায়লগ করার সুযোগ থাকতে হবে, কোলাবোরেশনের সুযোগ থাকতে হবে। এইটা একটা টিমকে বেটার পারফর্ম করতে সাহায্য করে। আর টিমের ইফেক্টিভনেসটা বাড়ানোর জন্য আপনার টিমের মধ্যে অটোনমি না রেখে সবাই যাতে কাজ করতে পারে, এই এনভায়রনমেন্টটা নিশ্চিত করতে হবে। এটার জন্য কি টিমের মধ্যে হচ্ছে আমরা কোলাবোরেশন, মিউচুয়াল রেসপেক্ট,
তারপরে যখন ছোট ছোট টিমে সাকসেস আসে যে ওকে আমরা তো আজকে 5 তারিখের মধ্যে এই গোলটা নিয়েছিলাম, এটা আমরা অ্যাচিভ করতে পারছি, সো সেলিব্রেট ইট। এইটা টিমকে আরো পজিটিভলি কাজ করতে সহায়তা করে। অ্যান্ড টিম বিল্ডিং এর এলিমেন্টস এগুলো দেখবেন মোটামুটি আগের কিছু গোলের সাথে কমন। ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার অবজেক্টিভস অ্যান্ড গোলস। আপনার টিমটা কিসের জন্য? গ্রুপ স্টাডির জন্য, নাকি ABCD প্রেজেন্টেশন বানানোর জন্য? এনিথিং, টিমের গোলটা কি? দেন ইফেক্টিভ কমিউনিকেশন, যেটা অলরেডি আলোচনা করছি। স্ট্রং লিডারশিপ। একটা জিনিস মাথায় রাখবেন, লিডারশিপ মানে এমন না, বা টিমের লিডার মানে এমন না যে একজন ব্যক্তি টিমের লিড। লিডারশিপ প্র্যাকটিস করা যায় যে কোনো পজিশন থেকে। একজন মুভার হতে পারে, একজন অপোজার হতে পারে, একজন অবজারভার হতে পারে, একজন জাস্ট কি বলে ডুয়ার হতে পারে। এনিথিং, এনিওয়ান, যে কোনো জায়গা থেকে এটা প্র্যাকটিস করতে পারে। সো লিডারশিপের জন্য এটা কখনোই মাথায় নেবেন না যে ও তো লিডার, ও যা বলবে তাই করবো, আর ও যদি কিছু না বলে আমি কোনো কাজ করবো না। সো এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে কোঅপারেশন এন্ড কোলাবোরেশন। এইটা কি? টিম মেম্বারদেরকে সহায়তা করার মেন্টালিটি থাকা। ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। টিমটা যত ডাইভার্স হবে, ডিফারেন্ট টাইপ অফ মানুষের সাথে আপনি এঙ্গেজ করবেন, এটা মানে পার্সোনাল লাইফে আপনার চিন্তা ভাবনা আরো ব্রড হবে, আপনি দেখবেন আরো বেটার অপরচুনিটিস পাচ্ছেন, এবং মানে একটা ডিফারেন্ট দুনিয়া আপনি ক্রিয়েট করতে পারবেন। রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট, যেটা বললাম যে টিম মেম্বারদের প্রতি রেসপেক্ট থাকতে হবে। আপনি টিম মেম্বারকে নিয়ে যদি মকারি করেন, সে আপনার টিমে আর থাকা সেফ ফিল করবে না। সো রেসপেক্ট অ্যান্ড ট্রাস্টটা বিল্ড আপ করা। ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। টিম মেম্বারদের সাথে ফ্লেক্সিবল হতে হবে এবং টিমের সাথে অ্যাডাপ্টেবিলিটিটাও থাকতে হবে। আপনি যদি টিম মেম্বারের সাথে খুবই রুড হন, তারা আপনার সাথে আসলে কানেক্টেড ফিল করবে না। এন্ড টিমে যে কোনো ডিস্টার্বিং সিচুয়েশন আসতে পারে। সো দেখা যাচ্ছে যে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট করার ছিল, আমি করলাম না, টিমের হয়তো ওয়ার্ক ফ্লোটা নষ্ট হয়েছে। সো সেই ক্ষেত্রে একজন টিম মেম্বার হিসেবে আপনাদেরকে অ্যাডাপটিভ মেন্টালিটি রাখতে হবে। ওকে ফাইন, আমি ওর কাজটা করছি, বা কিভাবে আমরা এই লসটাকে পূরণ করতে পারি। অ্যান্ড ডিফাইন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এটা টিমের ক্ল্যারিটি রাখতে এবং গোলটা পূরণ করতে সহায়তা করে। তো কোন টিম মেম্বার কি করবে, কার রেসপন্সিবিলিটি কেমন, এটা আলোচনা করে শুরুতেই ভাগ করে নিলে এটা সবার জন্য সুবিধা হয়। সো টিম বিল্ডিং এর কিছু কমন স্ট্র্যাটেজিস, যেটা আমরা আগে আলোচনা করছি তার সাথে দেখবেন মিল পাবেন। ভিশন বা গোল আগের থেকে সেট করা। ডাইভার্সিটি আর ইনক্লুশন, এটাও আগে আমরা আলোচনা করছি। ওপেন কমিউনিকেশন প্ল্যাটফর্ম রাখা। ছোট বড় যে কোনো সাকসেসকে সেলিব্রেট করেন। তারপরে মানে কনফ্লিক্ট টিমে হবে এমন কোনো টিম নাই, যে আপনার ইউনিভার্সিটির গ্রুপ প্রেজেন্টেশনেও দেখবেন যে কারোর না কারোর সাথে মারামারি, মানে লাইক মন কষাকষি, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, সেটা হয়। সো এই কনফ্লিক্টটাকে অ্যাড্রেস করতে হবে। লাইক কনফ্লিক্ট ওভারলুক করলে কনফ্লিক্ট আরো ডিপ হয়। সো এই জিনিসটা, কনফ্লিক্টকে অ্যাড্রেস করে সেটা সমাধানের চেষ্টা করা। টিমের কোলাবোরেশন বাড়ানো, কিভাবে একে অপরকে আরো বেশি হেল্প করা যায়। ডাইভার্সিটি রাখা, টিমে ইনক্লুশন এনশিওর করা। বাউন্ডারিজ অ্যান্ড এক্সপেকটেশন। আমি ভালো স্লাইড বানাতে পারি মানে এই না আমি পুরা টিমের স্লাইড বানাবো, সবাই ক্রেডিট নেবে। সো সেট দ্য বাউন্ডারিজ অ্যান্ড এক্সপেকটেশন। ফিডব্যাক অ্যান্ড অ্যাসেসমেন্ট, যেটা আমরা ফিডব্যাক নিয়ে আলোচনা করছি। টিমের কাজ ভালো করার জন্যই ভালো ফিডব্যাক এবং অ্যাসেসমেন্ট দরকার। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা যত আপনারা প্র্যাকটিস করবেন কাজ ভালো হবে। সো এটাই। আর অ্যাসাইন রোলস, যেটা আমরা বলছিলাম যে কাজ করার সময় আপনি যদি আগের থেকেই রোলগুলো ঠিকঠাক করে দেন তাহলে আরো বেটার হবে। টিম বিল্ডিং এ লিডারশিপ রোল কি হতে পারে? জাস্ট আপনারা চোখ বোলান, এখানে সবগুলো মোটামুটি আপনাদেরকে অলরেডি বলা। কারোর কোনো কোয়েরিজ থাকলে আমি জাস্ট সেটা অ্যান্সার করব। আমি 1.5 মিনিট সময় দিচ্ছি আপনাদের জন্য। কারোর কোনো কোয়েরিজ থাকলে আমাকে এখনই জানাতে পারেন। ওকে, আই গেস কোশ্চেন নাই, থাকলে আমি
আর এবার ওভারঅল যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আমি ওভারঅল কোশ্চেনের জন্য 5 মিনিটস আপনাদেরকে ফ্লোর দিচ্ছি। ওকে, লিসা আপু হ্যান্ড রেজ করেছেন, প্লিজ আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে টিচারদের সঙ্গে কিভাবে আমাদের কমিউনিকেশনটা বিল্ড আপ আমরা করতে পারি। যেমন দেখা যায় যে আমরা ক্লাসের মধ্যে রেসপন্স করতেছি ঠিক আছে, কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সুযোগ সুবিধা আসে যেগুলো আমরা কমিউনিকেশনের কারণে অনেক জিনিস আর কি মানে ওই সুযোগ সুবিধাগুলো পাই না। তো সেক্ষেত্রে কিভাবে আমরা এগোতে পারি যে টিচারদের সঙ্গে ভালো একটা নেটওয়ার্কিং তৈরি করা বা একটা কমিউনিকেশন তো ভালো তৈরি করা। টিচারদের ক্ষেত্রে কম বেশি টিচাররা যেটা পছন্দ করেন, ধরেন লাইক আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিছে, আপনি অ্যাসাইনমেন্টটা নিয়ে টিচারের কাছে যেতে পারেন। তার আগে মাস্ট একটু বেসিক স্টাডি করে যান। সো স্টাডি করে গেলে আপনার হচ্ছে উনি ফিল করবে ওকে আপনি চেষ্টা করছেন, আপনি আরো তার কাছে জানতে পারেন স্যার আমি কি সোর্স ব্যবহার করতে পারি, কিভাবে আসলে আরেকটু বেটার লিখতে পারি, বা স্যার কোন লেখার ফরম্যাট গুলো ফলো করলে বেটার হতে পারে এই জিনিসটা। সো টিচারদের সাথে রেগুলার এইভাবে মানে আপনি একজন সিরিয়াস স্টুডেন্ট, এটা কোনো টিচারের সাথে মানে কমিউনিকেশনের খুব ভালো ওয়ে, এটা টিচাররা পছন্দ করেন। সো এইটা একটা ওয়ে হতে পারে টিচারদের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে। জি আপু ধন্যবাদ। তো আমি টেক্সটে কয়েকটা প্রশ্ন দেখছি, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। ব্রিফলি আমি একদম শর্টলি বলছি ভাইয়া, কমিউনিকেশন যে কারোর সাথে আপনি তথ্যের আদান প্রদান করছেন, নেটওয়ার্কিংটা আপনি পারপাসিভলি করছেন আপনার কোনো ধরনের গোল অ্যাচিভ করার জন্য। লাইক হচ্ছে আপনি প্রফেশনাল ক্ষেত্রে বা স্টুডেন্ট লাইফে বিভিন্ন ধরনের হেল্প দরকার, সেই জায়গাতে আপনি তখন নেটওয়ার্কিং করছেন একটা পারপাসলি। তারপরে হচ্ছে হাউ টু কন্ট্রোল মাইসেলফ when someone against to my decision। দেখেন এটা কন্ট্রোল কর না, আপনার ডিসিশনের এগেনস্টে যাচ্ছে মানে আপনার কাজটাকে সে হয়তো একটা ফিডব্যাক দিয়ে কাজটা রিজেক্ট করছে। তো ঠান্ডা মাথায় আগে চিন্তা করতে হবে যে কেন আপনাকে আপনার কাজটা সে অ্যাপ্রুভ করছে না। আপনি তার কাছ থেকে ফিডব্যাক চান এবং আপনি বলতে পারেন হ্যাঁ আমি তো আসলে জানি ফিডব্যাক কি, কিভাবে গুড ফিডব্যাক দিতে হয়, কিন্তু সে তো জানে না, সে উল্টাপাল্টা করছে। তো আপনি আপনার আশেপাশের সার্কেলে এটা আরো প্রমোট করেন। এন্ড যেহেতু আপনি অলরেডি এমপ্যাথি সম্পর্কে জেনে আসছেন, ফিডব্যাক সম্পর্কে জেনে আসছেন, আপনার উপর মোর রেসপন্সিবিলিটি যে আপনি আরো ভালোভাবে কাজটা করবেন। সো কিছু ক্ষেত্রে আপনার উপর হয়তো দায়িত্বটা বেশি আসবে, সেইখানে নিজেকে একজন দায়িত্ববান হিসেবে সেইভাবে সিচুয়েশনটাকে ডিল করা। নেটওয়ার্কিং সম্পর্কে আবার রিপিট করছি যে নেটওয়ার্কিংটা আপনি যেই পারপাস থেকে কারোর সাথে কমিউনিকেশন করে একটা রিলেশন বিল্ড করতেছেন, দ্যাটস দ্য নেটওয়ার্কিং। সো অলমোস্ট হেয়ার, এনিথিং এলস? 2 মিনিট। ওকে, আমি টেক্সটে আর কোনো এখনো প্রশ্ন দেখিনি। অ্যান্ড নেটওয়ার্কিংটা আরো ভালোভাবে বোঝার জন্য আপনারা অনলাইনেও বিভিন্ন নেটওয়ার্কিং মানে নেটওয়ার্কিং না আলাদাও সেশন সম্ভব, বাট এখন সময় এবং সবকিছু মিলায় আমরা জাস্ট একটা কম্প্যাক্ট আলোচনা করলাম। এরপরেও কারোর কোনো কোয়েরিজ থাকলে আপনারা আমার সাথে ফার্দার যোগাযোগ করতে পারেন। স্পেসিফিক কোন পয়েন্টে বুঝতে অসুবিধা বা কিভাবে হেল্প করতে পারি সেটা আমাকে বললে আমার জন্য ভবিষ্যতে আপনাদের সাথে আলোচনা করতে সুবিধা হবে। সো আর কারোর যদি কোনো কোয়েরিজ থাকে। আমার সাথে যোগাযোগ করতে লিঙ্কডইনেও যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের অর্গানাইজার মানে যদি অনেক গ্রুপ প্রশ্ন থাকে হয়তো আলাদা আলাদা অ্যান্সার করা আমার জন্য কঠিন হবে, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের অর্গানাইজারদের থ্রুতেও যোগাযোগ করতে পারেন, যেটা আপনাদের জন্য আসলে সুবিধা। আপু হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ওনাদেরকে দিয়ে দেন।
আমি একটু ডিভাইস সংক্রান্ত ইস্যুর জন্য আমি বললাম যে একটু ঝামেলা আছি। কাজী নিশাত আঞ্জুম, যেই স্ক্রিনে আমার যেই নেম স্পেলিংটা শো হচ্ছে, এটা সার্চ দিলেই সহজে পেয়ে যাবেন। অথবা আমি আপনাদের অর্গানাইজার যার সাথে আমার নিয়মিত যোগাযোগ, ওনার সাথে আমার প্রোফাইলটা শেয়ার করে দিব, উনি আপনাদের গ্রুপে শেয়ার করে দিবেন। ওকে, তো আই বিলিভ আমরা এখানে শেষ করতে পারি। ওকে, লাস্ট কেউ কিছু বলছিলেন? জি আপু, আমাকে শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, অনেক সুন্দর একটি সেশন করেছি, অনেক অনেক কিছু Thank you. শিখলাম আজকে। আর আমার ছোট্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে অনেক সময় এরকম ফেস করি যে আমার একটা ফ্রেন্ড, সে অন্য কারোর কাছ থেকে একটা ব্যাড এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, সেটা আমার কাছে শেয়ার করতেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না ওর যে এটা, মানে যার কাছ থেকে ব্যাড এক্সপিরিয়েন্সটা পাইছি, কিন্তু সেটা আসলে তার ব্যাড এক্সপিরিয়েন্স না, আমার ফ্রেন্ডের সমস্যা। কিন্তু আমি যখন তাকে এটা বুঝাইতে যাইতেছি, কিন্তু তার সাথে আমার সাথে একটা কনফ্লিক্ট বেঁধে যাইতেছে। আমি আসলে তাকে ওইভাবে বুঝাইতে পারতেছি না, না এরকম আসলে হতে পারে, তুমি এটাকে আসলে সিরিয়াস ওইভাবে নেওয়ার কিছু নাই। কিন্তু দেখা যাচ্ছে সে আসলে ওই ব্যাপারটা বুঝতে পারে না। এইটা আসলে কোপ আপ কিভাবে করতে পারি? ওকে, সো এই ক্ষেত্রে সহজ উপায় হচ্ছে যে আপনি যার সাথে, মানে যে আপনার সাথে শেয়ার করছে, তাকে ঠান্ডা মাথায় বোঝানো, তার ভুলগুলো, মানে প্রথমে তার ইমোশনটাকেও প্রথমে ভ্যালিডেট করবেন যে আই আন্ডারস্ট্যান্ড যে তোমার খারাপ লেগেছে, কিন্তু হয়তো ও তোমাকে ইন্টেনশনালি কষ্টটা দেয়নি, বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনারা চাইলে সেখানে একটা কমন গ্রাউন্ড করতে পারেন আলোচনার জন্য। আর সেটা যদি না হয়, সেই ক্ষেত্রে কিছু সিচুয়েশনে নিজেকে স্টেপ ডাউন করা বেটার। জি আচ্ছা, থ্যাংক ইউ আপু। তাকে ডিরেক্ট ইনভ্যালিড করবেন না, কারণ মানুষ কষ্ট পাইছে মানে তার ইমোশনটারও ভ্যালু আছে। এই জিনিসটা মাথায় রেখে তার সাথে কথা বলবেন বা কমিউনিকেশন করবেন। জি আচ্ছা, বুঝতে পারছি। ডিরেক্টলি তাকে না বলে পরে যখন সিচুয়েশনই হয় তখন তাকে বোঝানোর চেষ্টা করার। হ্যাঁ, এবং হিট অফ দ্য মোমেন্টে কোনো কিছু না বলা। হিট অফ দ্য মোমেন্ট মানে ধরেন এখন তার মাথা গরম, আপনি তাকে বোঝাতে গেলে সিচুয়েশনটা ফেভারে আসবে না। সো এই জিনিসটা একটু মেনটেন করে চলা। সো আমি জাস্ট আর 2 মিনিটস নেব। আমি আপাতত আর কোশ্চেন নিচ্ছি না, কারো কোনো কোয়েরিজ থাকলে পরে কথা হবে। আমার সেশন নিয়ে আপনাদের যদি কোনো ধরনের ফিডব্যাক থাকে, যে কোনো কিছু পজিটিভ অর নেগেটিভ, আপনার টেক্সটে 2 মিনিট আমি সময় দিচ্ছি, দিলে আমি জাস্ট দেখে নেব। এবং থ্যাংক ইউ অল, আপনারা অনেকজন এতক্ষণ সময় নিয়ে আমার সাথে ছিলেন আমার সেশনে, এবং আশা করি যে আপনাদের জন্য একটা নতুন লার্নিং এক্সপিরিয়েন্স আছে, এবং আমি আশা করছি ফিউচার আপনারা অনেকে অনেক ভালো জায়গায় যাবেন। সো সেইখানে আপনাদের সাথে আরো পরবর্তীতে দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি শোনা ভাই, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সেশনটা খুবই ভালো লেগেছে আমার পার্সোনালি, অনেক কিছু নতুন শিখতে পেরেছি। তো আশা করি আজকে যারা পার্টিসিপেট করেছেন ওনারাও অনেক কিছু শিখতে পেরেছেন। অ্যাকচুয়ালি একটা লার্নিং সেশন বা শুধুমাত্র একটা প্রোগ্রামের মাধ্যমে আসলে আমরা সবকিছু একদম পরিপূর্ণভাবে শিখে ফেলতে পারি না। আমাদের যাদের হচ্ছে যে কোনো স্কিল সম্পর্কে জানার দরকার পড়ে, তাদের উচিত হবে সেই জিনিসটা হচ্ছে আরো বেশি ব্রডলি অ্যানালাইসিস করা। তো আজকে হচ্ছে নিশাত আপু আমাদেরকে যে বিষয়গুলো বলেছেন, সেই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন আর একটু ডিটেলস জানার জন্য। আজকে যে যে পার্টগুলো আপনারা শিখেছেন, কমিউনিকেশনের কিছু সিস্টেম শিখেছেন, তারপর কিছু টিপস এন্ড ট্রিক্স শিখেছেন, সেই জিনিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ট্রাই করবেন পাশাপাশি তার সাইড ইফেক্ট গুলো কি কি হতে পারে, বা সেটার বেনিফিটস এবং আহ, আর কি কি প্রবলেমস হতে পারে, প্রোস এন্ড কনস যেটাকে বলে, সেই জিনিসগুলো অ্যানালাইসিস করবেন। কমিউনিকেশনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসগুলো উনি মেনশন করেছেন, পাশাপাশি আপনার নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে যে যে টিপস গুলো শেয়ার করেছেন, সেই জিনিসগুলো বাস্তব জীবনে আপনারা ইউজ করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হলো, নেটওয়ার্কিং শুধু আপনার ফ্রেন্ড সার্কেল হবে এমন না। নেটওয়ার্কিংটা আপনার পুরো বাংলাদেশে হতে পারে, বাইরের দেশে হতে পারে। নেটওয়ার্কিং এর সবচেয়ে বড় অপরচুনিটিস হলো, সরি, নেটওয়ার্কিং এর সবচেয়ে বড় ওয়ে, যেটা পথ, সেটা হলো বিভিন্ন সংগঠনে কাজ করা। ক্লাবস এবং সংগঠনের ভিতরে একটা পার্থক্য আছে। পার্থক্যটা আপনাদেরকে যদি বলি, ক্লাবস হলো একটা ইউনিভার্সিটি বেসড
বা ছোট্ট একটা এরিয়ার ভিতরে থাকে, যেটা ক্লাব, ইউনিভার্সিটি ক্লাবস থাকে, তারপর সংগঠন যেগুলো থাকে সাধারণত, বা কোম্পানি যেগুলো থাকে, ওই সংগঠন বা কোম্পানি গুলাতে হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ কাজ করে, বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট কাজ করে। যেমন আজকে আমাদের এখানে কেউ কিন্তু শুধু একটা ইউনিভার্সিটির না। আচ্ছা, আপনারা কে কোন ইউনিভার্সিটি একটু দেখি তো, মোটামুটি একটু ট্যাপ করে দিয়েন। তো এখানে যারা হচ্ছে কানেক্টেড হচ্ছে, আমাদের সংগঠন বলতেছি না, জাস্ট যে কোনো সংগঠন, আপনারা যাদেরকে দেখবেন তারা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটির টুকুর পার্সন যারা আছে, যারা হচ্ছে আসলে সফট স্কিল ডেভেলপ করতেছে, যারা হচ্ছে কর্পোরেট লাইফে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্কিলের দিক থেকে, তারাই হচ্ছে দেখবেন ওই সংগঠনগুলোতে কাজ করে। এবং সেই পার্সন গুলো অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সিটি ক্লাবের বেস্ট পার্সন যারা আছে তারাই। সুতরাং আপনি শুধুমাত্র ক্লাবিং করবেন তা না, ক্লাবস করলে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাকাল্টি, ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টের সাথে আপনি যোগাযোগ করতে পারতেছেন। পাশাপাশি যেই ক্লাব সংগঠন গুলো আছে, সেখানে আপনি অনেক মানুষের সাথে নতুন নতুন কমিউনিকেট করতে পারতেছেন, আপনার নতুন নেটওয়ার্ক বানাতে পারতেছেন। তো বর্তমান সময়ে যে জিনিসটা আমরা ফেস করতেছি সেটা হলো, স্টুডেন্টরা বিভিন্ন টিমে জয়েন করে কিছুদিন পর ইনএক্টিভ হয়ে যায়। তো টিম ওয়ার্কের ক্ষেত্রে যেটা হচ্ছে, নিশাত আপু বলছিলেন আর কি, আপনারা যারা আজকে এই ওয়েবিনার জয়েন করেছেন, আপুর সাথে আর একটু ডিটেলস কথা বলবেন, কিভাবে একটা টিমে হচ্ছে পারফেক্টলি সাকসেসফুল হয়ে কাজ করা যায়। এই জিনিসগুলো আপনারা জানার চেষ্টা করবেন, ওনার কাছ থেকে আপনারা শিখে নিবেন, যাতে করে আপনারা পরবর্তীতে টিমের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। পাশাপাশি আর আমি মনে করি আপনাদেরকে তো লিঙ্কডিন প্রোফাইলটা আমি শেয়ার করছি ওনার, তো ওনাকে আপনারা নক করতে পারেন, ওনার সাথে কানেক্ট হতে পারেন। ওনার সেশনটা আজকে কেমন লেগেছে ওনাকে, উনি যদি পোস্ট করে সেখানে আপনারা কমেন্টস করতে পারেন, এই আর কি। তো আজকে আমার সাইড থেকে এটুকুই ছিল। আপুকে আবারও ধন্যবাদ জানাবো আজকের সেশনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। উনি বাইরে থেকে আসছেন মাত্র, এসে আমাদের সেশনে জয়েন করছেন, সো উনি রেস্ট নেওয়ার সময় খুব একটা পান নাই। তো এই আর কি। আর আমাদের সেশন আজকে শেষ হচ্ছে তা না, আমাদের মানে শুধু আজকে সেশনটা শেষ তা না, আমাদের পুরো ইভেন্টের সবগুলো সেশন আজকে শেষ, আমাদের আর সেশন নাই। তো যারা যারা এতদিন পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমাদের সামনের ইভেন্টস গুলোতে আপনারা পার্টিসিপেট করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে প্রেজেন্টেশন কন্টেস্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কন্টেস্ট। আর এর ভিতরে আরো দু একটা কাজ হবে, সেটা হলো একটা হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রাম, রিক্রুটমেন্ট চলতেছে, 15 আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। আর এরপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ রিক্রুটমেন্ট, ধরেন যারা হচ্ছে ক্যাম্পাস অ্যাম্বাসিডর বা ডিপার্টমেন্ট অ্যাম্বাসিডর এই টাইপের কাজগুলো করতে চান, তাদের জন্য আমরা নতুন আপার অপরচুনিটিস নিয়ে আসছি। অলরেডি আমাদের 6টা ব্যাচ ছিল, ওগুলা শেষ। আমরা ক্যাম্পাস অ্যাম্বাসিডর এখন নতুন ব্যাচ চালু করব, যেটা হচ্ছে আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই ছিল আমাদের সাইট থেকে। এবং আমাদের শুধু এই প্রোগ্রামগুলো না, আমাদের অলরেডি একটা প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে আরেকটা প্রোগ্রামের প্ল্যানিং শেষ হয়ে যায়। অর্থাৎ আমাদের এখন যে প্রোগ্রামটা শেষ হচ্ছে, তার ভিতরে আমাদের প্রেজেন্টেশন কন্টেস্টের প্ল্যানিং শেষ, আমাদের সব ডকুমেন্টস রেডি হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত আমরা এই নেক্সট মান্থ থেকে শুরু করে দিতে পারে। আপনার প্রিপারেশন নিন, ওই সেশনটা শেষ হওয়ার সাথে সাথে বা ওই ইভেন্টটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের স্টাডি অ্যাব্রড প্রোগ্রামটা আবার চালু হবে। এভাবে হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি প্রোগ্রাম করতেছি। আপনাদের সবাইকে ইনভাইটেশন থাকলো, আপনারা জয়েন করবেন, আপনাদের বন্ধু বান্ধবদেরকে আমাদের বিষয়ে জানাবেন। সর্বোপরি আপনাদের সার্টিফিকেটটা আমরা 31 তারিখ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, হয়তো 2-1 দিন লেটও হতে পারে, অনেকগুলো সার্টিফিকেট। আপনারা একটু ধৈর্য ধরবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এই জায়গায়। আর এখানে আসলে ঝামেলাটা মূল জায়গায় কোথায় হলো আমি আপনাদেরকে বলি, আমাদের এখন হচ্ছে 250+ ইন্টার্ন আছে, তাদের সবাইকে সার্টিফিকেট দিতে হবে। আপনাদের যারা হচ্ছে প্রত্যেকটা সেশনে প্রায় 250 মতো অ্যাটেন্ডেন্স দিচ্ছিলাম, যারা হচ্ছে মূলত লিভ নিছেন একটু, অথবা হচ্ছে আবার জয়েন করছেন, এভাবে হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা ছিল। তো সেজন্য আমরা যেটা করতেছি, একটু টাইম লাগবে আপনাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করতে। আপনারা সার্টিফিকেটটা পাওয়ার পর আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন, আপনাদের রিঅ্যাকশন গুলো জানাবেন, আমাদের কোন কোন জিনিসগুলো আমাদের ভালো লেগেছে সেই জিনিসগুলো জানাবেন। আর আমাদের ট্রেনারদেরকে আপনারা অবশ্যই ধন্যবাদ দিবেন, ওনারা আসলে আপনাদের জন্য অনেক কষ্ট করেছেন, এই আর কি। ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো, আপনাদের যেই আপকামিং ইভেন্টস গুলো সম্পর্কে আপডেট পেতে হলে আমাদের ফেসবুক পেজ আছে, গ্রুপস আছে, আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। আমি টেলিগ্রামের লিঙ্কটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, সেখান থেকে আপনারা কানেক্ট হয়ে নেবেন। আশা করি সেখানে হচ্ছে নোটিফিকেশন আপনারা পাবেন যারা টেলিগ্রাম ইউজ করেন। আর আপনারা যদি চান আমাদের আর কিছু কন্টেস্ট আমরা নিয়ে আসতে পারি, যেমন আমরা কলেজ স্টুডেন্টদের জন্য আমরা একটা হচ্ছে সাইন্টিফিক অলিম্পিয়াড ডিজাইন করতেছি, ওটা হচ্ছে আমরা শুরু করব খুব তাড়াতাড়ি। আর আমাদের একটা রিসার্চ কোর্সও লঞ্চ করার চিন্তা ভাবনা আছে, ওটাও প্ল্যানিং চলতেছে এখন।
এরপর আমাদের আরেকটা প্ল্যানিং ছিল, সেটা হলো ইয়ং লিডারশিপ প্রোগ্রাম নামে আমাদের লিডারশিপ প্রোগ্রামটা চালু করা। আপনাদেরকে হয়তো অনেকে আমি আগে বলেছি, অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই, সেই জন্য বলা। ওই লিডারশিপ প্রোগ্রামটা আমাদের 3 মাসের করার কথা ছিল, বা 12 উইকস আর কি। বাট ওটা হচ্ছে আমরা 4-5 উইকের ভিতর নিয়ে আসবো 1 মাসের পরিকল্পনা লিডারশিপ প্রোগ্রামটা। সো এইটুকু আমার সাইড থেকে আপডেটস। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের পেজ গুলাতে বা গ্রুপ গুলাতে আপনারা কাইন্ডলি আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে ইনভাইটেশন দিয়ে, এটা আমাদের খুব বেশি হেল্প হবে। আমরা যদি বড় করে গ্রো করতে পারি তাহলে আমাদের দেখা যাবে স্পন্সর আমরা পাচ্ছি, তখন দেখা যাবে আমরা খুব একদম ফ্রিতে সবগুলো প্রোগ্রাম করতে পারতেছি। আমাদের হয়তো স্টাডি অ্যাবরড প্রোগ্রামটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিব। আমাদের সাথে একটা সংগঠনের এমওইউ সাইন হয়েছিল আর কি। তো ওনারা হয়তো যদি সহযোগিতা করে তাহলে আমরা হচ্ছে সবার জন্য একদম উন্মুক্ত করে দিব, এই আর কি। তো সংগঠন বড় হলে সেটা শুধুমাত্র আপনার জন্য না, আপনার পরবর্তী যারা প্রজন্ম আসতেছে তাদের জন্য ভালো। আপনারা সবাই কিন্তু এখন মোটামুটি যারা এখন অ্যাটলিস্ট সবাই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, কমপক্ষে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা মাস্টার্স এর স্টুডেন্ট আছেন আমি জানি। তো আপনারা চাইলে একটা কাজ করতে পারেন। ধরেন আপনাদের জুনিয়র্সরা আপনাদেরকে কখনো কখনো জিজ্ঞেস করে, ভাই আমি তো আমার স্কিল ডেভেলপমেন্ট করতে চাই, তখন আমি কি করব? তখন আপনার উচিত হবে তাদেরকে আপনার যে যে জায়গায় কাজ করেছেন সেই জিনিসগুলো তাদেরকে ফরওয়ার্ড করা। এটা হচ্ছে আপনার উচিত হবে। কারণ আপনার জুনিয়রসরা যখন আপনার কাছে কোনো সাজেশন চাই, সেটা যদি আপনার কাছে কোনো সাজেশন না পায় তাহলে আপনার কোনো ভ্যালু তার কাছে অ্যাড হচ্ছে না। নিশাত আপু কিন্তু এই জিনিসটা আপনাদেরকে মেনশন করছিলাম অলরেডি। এটা একটা কথা, এটা হলো আপনাকে কেউ একজন কানেক্ট করবে, আপনাকে সাথে যোগ করবে, কারণ কি তার কাছে আপনার একটা ইম্পর্টেন্স আছে। তো এই ইম্পর্টেন্সটা আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। আপনার উপস্থিতি মানুষের মধ্যে কোনো চেঞ্জ আসতেছে কিনা সেটা অবশ্যই আপনার উপর ডিপেন্ড করবে। তো সবকিছু মিলিয়ে আপনাদের আজকের কমিউনিকেশনের